আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আসলে তখন কারেন্ট চলে গেছিলো, তো এখন আবার কারেন্ট আসছে, আমরা আবার ক্লাস শুরু করছি। ক্লাসটা আমি আসলে শুরু করতে পারিনি কারেন্ট চলে যাওয়ার কারণে, তাই আমি প্রথম থেকেই পড়াচ্ছি। আসলে আমি তখন কিছুই পড়াই নেই, ক্লাস কারেন্ট চলে যাওয়াতে শুরু করতে পারিনি। তো এখন আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। আমরা আজকে পড়বো কোষ প্রাচীর, ঠিক আছে? তোমরা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাও এখন আমার কথা শুনতে পারতোস কিনা আর লাইভটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস একটু তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছি কিনা এবং লাইভটা ক্লিয়ার কিনা। যদি তোমাদের আমার কথা এবং লাইভটা ক্লিয়ার হয় তাহলে আমি এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। এবং তোমরা তোমাদের বন্ধুদের তাড়াতাড়ি আবার মেনশন করে দাও, যারা এতক্ষণ ছিল না সবাই কিন্তু তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি আবার একটু মেনশন করে দাও। অনেকে হয়তো ভাবতেছে ক্লাসটা হবে না, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আসলে তখন ক্লাসটা নিতে পারিনি। এখন আবার আসছে কারেন্ট, এই জন্য আবার নিচ্ছি। একটু তাড়াতাড়ি আমাকে একটু কমেন্টে জানাও আমার কথা শুনতে পারতেছ কিনা, লাইভটা ক্লিয়ার কিনা, আর তোমাদের বন্ধু বান্ধবদের তাড়াতাড়ি আবার মেনশন করে দাও। একটু আমাকে কমেন্টে জানাও আমার কথা শুনতে পারতেছ কিনা, লাইভটা ক্লিয়ার কিনা। ওকে, দেখো যারা এতক্ষণ ছিলা তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি চলে আসো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, তাড়াতাড়ি চলে আসো। আমরা এর আগে কিন্তু 2টা লেকচার নিছি, আজকে 3 নম্বর লেকচার। একটু তাড়াতাড়ি চলে আসো তোমরা, আমি ক্লাসটা একটু শুরু করে দিই। কোষ প্রাচীর, তোমরা জানো যে আমাদের যে উদ্ভিদ কোষ আছে, প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের যে সবচেয়ে বাইরের দিকে যে প্রাচীরটা থাকে, যেটা দিয়ে আমাদের উদ্ভিদ কোষটা আবৃত থাকে, ওই শক্ত, ওইটা হচ্ছে শক্ত এবং জড়, মানে কোনো জীবিত বস্তু না, এটা একটা জড় বস্তু, ঠিক আছে? ওই জড় আবরণ দিয়ে যে উদ্ভিদ কোষ আবৃত থাকে ওইটাই হচ্ছে মূলত কোষ প্রাচীর। তোমরা সবাই কিন্তু কোষ প্রাচীর চিনো, ঠিক আছে? এখন আমাদের জানতে হবে এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরটা কিন্তু এটা একটা গঠন আছে, 2টা গঠন আছে, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। ভৌত গঠন মানে হচ্ছে বাইরের দিক থেকে দেখতে কীরকম, আর রাসায়নিক গঠনটা হচ্ছে ভিতরে কী কী কেমিক্যাল থাকে। ভৌত গঠন মানে হচ্ছে বাইরের দিক দিয়ে কোষ প্রাচীরটা দেখতে কীরকম, আর রাসায়নিক গঠন মানে হচ্ছে ভিতরে কী কী কেমিক্যাল থাকে। এটাই হচ্ছে গঠন, রাসায়নিক গঠন আর ভৌত গঠন। তো আমাদের এই কোষ প্রাচীর থাকাটা কিন্তু উদ্ভিদের জন্য একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা থাকতেই হবে উদ্ভিদের কোষ প্রাচীরে। আর প্রাণী কোষে আমরা জানি কোষ প্রাচীর নাই, এটা আমরা জানি। তো চলো এখন আমরা এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের যে ভৌত গঠনটা আছে, আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিবা, এটা অনেকে বুঝে না। আমরা এখন কোষ প্রাচীরের ভৌত গঠন 2 প্রকার। একটি হচ্ছে ভৌত গঠন, মানে বাইরের দিক থেকে দেখতে কী রকম, আর একটি হচ্ছে রাসায়নিক গঠন, মানে ভিতরে কী কী কেমিক্যাল দিয়ে তৈরি। এখন আমরা একটা কোষ প্রাচীর বাইরের দিক থেকে দেখতে কীরকম এটাই আমরা দেখব। এখন দেখো এখানে কিন্তু অনেক কিছু তোমাকে চিন্তা করতে হবে, কারণ কোষ প্রাচীর তুমি যখন বইয়ে পড়তে যাবা তখন তুমি অনেকগুলো জিনিস পড়ার সময় তুমি রিং পড়ে যাবে, সো তুমি তো ভিজুয়ালাইজ করবে না, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে ব্যাপারটা কী করতেছে, কোষ প্রাচীর কীভাবে তৈরি হচ্ছে, একটা ভিজুয়ালাইজেশন করতে হবে তোমাকে। সো এই জন্য কোষ প্রাচীর কখন তৈরি হয় সেটা জানাটা তোমরা জরুরি, সেটা তোমরা জানো। যখন আমি তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টার পড়াইছিলাম তখন কোষ বিভাজন চ্যাপ্টারে তোমরা যে টেলোফেজ পর্যায়ে দেখছিলা, পর্যায়ে দেখছিলা,
ওই টেলোফেজ পর্যায়ে তোমরা দেখছিলা যখন দুইটা কোষ তৈরি হয়েছে তখন মাঝখানে একটা কোষ প্রাচীর ছিল। দ্যাট মিনস কোষ প্রাচীর কখন তৈরি হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কোষ প্রাচীরটা তোমার কখন তৈরি হয়, এই যে কোষ প্রাচীরের কথা আমরা বলি, কোষ প্রাচীর কখন তৈরি হয়, কোষ প্রাচীর কখন তৈরি হয়, কখন, যখন এটা এভাবে লিখতে পারো, কখন তৈরি হয়। আনসারটা হচ্ছে মাইটোসিসের টেলোফেজ উপপর্যায়ে দুটি কোষের মাঝখানে কোষ প্রাচীর গঠিত হয়। তোমরা একটু এটা ভিজুয়ালাইজ করো। তোমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়ছিলা, তখন তোমরা যখন টেলোফেজ পর্যায়টা পড়ছিলা, তখন দেখছিলে এরকম দুইটা কোষ থাকে, এভাবে দুইটা কোষ থাকে, তাই না? এভাবে দুইটা কোষ থাকে, পাশাপাশি তৈরি হয়। এবং এই দুইটা কোষ তৈরি হয় কি জন্য জানো? এই যে মাঝখানে একটা কোষ প্রাচীর তৈরির কারণে। এই যে মাঝখানে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি? কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীরটা তৈরি হওয়ার কারণে একটি কোষ দুইটি কোষে পরিণত হয়। একটি কোষ প্রথমে একটি ছিল, একটি থেকে দুটি হয়েছে, মাঝখানে এই কোষ প্রাচীরটা গঠন হওয়ার কারণে। তাহলে কোষ প্রাচীর কখন তৈরি হয়? সেটা হচ্ছে মাইটোসিসের টেলোফেজ উপপর্যায়ে দুটি কোষের মাঝখানে কোষ প্রাচীর তৈরি হয়। দুটি কোষের মাঝখানে কোষ প্রাচীর তৈরি হয়। এটা তোমরা কোষ বিভাজন উপপর্যায়ে দেখছিলাম। এখন আমরা এই জিনিসটাই এখন দেখব, এই যে কোষ প্রাচীরের যে ভৌত গঠন, এটাই এখন আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব। একটু মনোযোগ দিবা। এই দেখো, আমি এখানে দুইটা কোষের কথা বলবো। এদিক দিয়ে একটা কোষ আঁকলাম ভাইয়া, তারপর এদিক দিয়ে একটা কোষ আঁকলাম। এটা কোষের নিউক্লিয়াস, এটা কোষের নিউক্লিয়াস। মনে রাখবা, একটি কোষ যখন দুটি কোষে পরিণত হয় তখন মাঝখানে কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ। ওকে, ক্লিয়ার? এই কোষের মাঝখানেই দেখো, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কোষ প্রাচীর তৈরি হবে। তাহলে এই জায়গায় আমরা কোষ প্রাচীর তৈরি করব। দুটি কোষের মাঝখানেই কোষ প্রাচীর থাকে। অপরভাবে বললাম, কোষ প্রাচীর যদি তৈরি হয় তাহলে একটি কোষ দুটি কোষে পরিণত হয়। তাহলে একটি উদ্ভিদ কোষ দুটি কোষে পরিণত হয় কখন? যখন মাঝখানে এভাবে কোষ প্রাচীর তৈরি হয়। মাঝখানে কোষ প্রাচীর আমরা তৈরি করব। কিভাবে তৈরি হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। একটু মনোযোগ দাও, কিভাবে তৈরি হবে সেটাই দেখো। এটা কোষ, এটাও কোষ, ভালোভাবে দেখো, এটা কোষ, এটাও কোষ। তো খেয়াল করবা, এই কোষের কিন্তু কিছু উপাদান থাকে। যেমন এই কোষের ভিতরে, এই যে আমি কালো কালো এভাবে ডট ডট দিচ্ছি, এই কোষের ভিতরে এভাবে ডট ডট দিচ্ছি। তোমরা জানো এই কোষের ভিতরে যে ডট ডটটা দিলাম, এটাকে কি বলে বলো তো? এটাকে বলে হয় সাইটোপ্লাজম, তাই না? এটাকে কি বলে? সাইটোপ্লাজম। তাহলে এখানেও কি আছে? সাইটোপ্লাজম। তাহলে কোষের ভিতরে যে দানাদার বস্তু থাকে ওটাকে কি বলে? সাইটোপ্লাজম। এখন তোমরা জানো এখানে সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু থাকে, তার মধ্যে শুধু আমরা গলগি বডিটা নিব। যেমন তোমরা জানো এখানে এভাবে কি থাকে? এভাবে গলগি বডি থাকে। এভাবে কি থাকে? গলগি বডি থাকে। তাহলে এটার নাম কি? একটু মনোযোগ দাও। এটার নাম কি? এটার নাম হচ্ছে গলগি বডি। একটু মনোযোগ দাও। প্রত্যেকটা কোষের নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, তারপর গলগি বডি আছে। এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা জানাটা ইম্পর্টেন্ট। এখন এই যে সাইটোপ্লাজমটা দেখতে পাচ্ছ, এই যে কোষের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম থেকে একটা বস্তু কোষঝিল্লি অতিক্রম, মানে একটা বস্তু এখানে আসবে। তারপর গলগি বডি থেকে একটা বস্তু এখানে আসবে। দেখো কি কি বস্তু, এই সাইটোপ্লাজম থেকে একটা বস্তু আসবে, এটাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। আর গলগি বডি থেকে একটা বস্তু আসবে, জিনিস আসবে, সেটা হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। মনোযোগ দাও, পেকটিন জাতীয় ভেসিকল। ভেসিকল মানে হচ্ছে তোমার কোনো গোলাকার একটা বস্তু বোঝাচ্ছে, গোলাকার একটা জিনিস বোঝাচ্ছে। ভেসিকল মানে গোলাকার টাইপসের একটা কিছু বোঝাচ্ছে। পেকটিন জাতীয় ভেসিকল গলগি বডি থেকে আসবে এবং সাইটোপ্লাজম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট।
তো অনেকে এই ফ্রেগমোপ্লাস্ট বা এই প্লাস শব্দটা কি জানে না। আমি বলি প্লাস শব্দটা তুমি যেখানে পাবা, গত ক্লাসে প্রোটোপ্লাস্ট পড়াইছিলাম, খেয়াল করো। এই যে প্লাস কথাটা যেখানে পাবা মনে রাখবা, এখানে দুইটা জিনিস আছে, একটি হচ্ছে সজীব পদার্থ আর একটি হচ্ছে নির্জীব পদার্থ। তাহলে প্লাসে দুই ধরনের পদার্থ থাকে, একটি হচ্ছে সজীব পদার্থ আর একটি হচ্ছে নির্জীব পদার্থ। তো তোমরা জানো সাইটোপ্লাজম হচ্ছে দানাদার একটা বস্তু, সাইটোপ্লাজম হচ্ছে একটা অর্ধ তরল টাইপসের একটা পদার্থ। তো এই সাইটোপ্লাজমে সজীব পদার্থও থাকে, নির্জীব পদার্থও থাকে। তো এগুলোকে একসাথে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। আর গলগি বডি থেকে আসে প্যাকটিন জাতীয় ভেসিকল। অনেকে প্যাকটিন কি চিনে না, তাদেরকে আমি আরেকটু চিনে দিই প্যাকটিন কি। এই প্যাকটিনটাকে ভাঙলে তুমি দুইটা জিনিস পাবা। এই প্যাকটিনে পাবে একটা জিনিস, সেটা হচ্ছে প্যাকটিক অ্যাসিড, এবং পাবা লবণ, সেটাকে বলা হয় ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্যাকটেট লবণ। ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্যাকটেট লবণ, এই প্যাকটিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্যাকটেট লবণ মিলেই প্যাকটিন জাতীয় ভেসিকল তৈরি করে, আর এটা আসে কোত্থেকে? গলগি বডি থেকে। এই দুইটা জিনিস ঠিক একেবারে মাঝখানে আসবে, এই কোষ থেকেও সেম, এই কোষ থেকেও সেম, এভাবে আর কি। আসলে এটা তো পুরাটা দুইটা কোষ বলতেছি, তো আসলে এটা তো একটা সিঙ্গেল কোষ ছিল, তাই না? এটা একটা সিঙ্গেল কোষ ছিল, একটা সিঙ্গেল কোষই দুইটা কোষে পরিণত হবে কোষ প্রাচীর তৈরি হওয়ার মাধ্যমে। এখন দেখো এই দুইটা পদার্থ আসবে, দেখো কোন দুইটা পদার্থ, এই সাইটোপ্লাজম থেকে এটা আর গলগি বডি থেকে এটা। এই ঠিক এই মাঝখানে একটা, এই দেখো এই যে মাঝখানে, এই মাঝখান বরাবর একটা পর্দা তৈরি করবে। একটু খেয়াল করো, এই দুইটা কোষের মাঝখান বরাবর, আমি খুব বাজেভাবে আঁকছি, তোমরা এটা স্কেল দিয়ে আঁকবা, আমি তো হাত দিয়ে আঁকছি, তাই না? তোমরা স্কেল দিয়ে এরকম একটা পর্দা আঁকবা। এই পর্দাটা কিন্তু খেয়াল করবা দুটি কোষের মাঝখান বরাবর তৈরি হয়েছে, আর এই জিনিসগুলো মিলেই তৈরি করে এই পর্দাটা। তার মানে আমি যদি বলি এই পর্দাটার নাম কি, এই পর্দাটার নাম হচ্ছে মধ্য পর্দা। দেখো কেন এটাকে মধ্য পর্দা বলতেছে, কারণ মধ্য মানে মাঝখানে, পর্দা মানে পর্দা, দুটি কোষের মাঝখানে বিদায় মধ্য, দুটি কোষের মাঝখানে, আর পর্দা মানে পর্দা। এখন এই মধ্য পর্দাটা কিভাবে আসছে সেটার ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে দিছি। সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে প্যাকটিন জাতীয় অ্যাসিড মিলে যুক্ত হয়ে এই মধ্য পর্দাটা তৈরি করে। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইয়া মধ্য পর্দাটা কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে এই সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল আসে, এই দুইটা কোষের মাঝখানে এই মধ্য পর্দাটা কি হয়, গঠিত হয়। মনে রাখবা কোষ প্রাচীর গঠিত হওয়ার আগে, মানে কোষ প্রাচীর গঠনের জন্য মধ্য পর্দাটা তৈরি হওয়া লাগবে। এই মধ্য পর্দা তৈরি না হলে কিন্তু কখনো কোষ প্রাচীর তৈরি হবে না। এখন এই মধ্য পর্দাটাতে যেহেতু প্যাকটিক অ্যাসিড আছে, খেয়াল করো এই প্যাকটিক অ্যাসিড, এবং এই প্যাকটিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। তো প্যাকটিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকার কারণে এটি জেলির মতো থাকে প্রথম দিকে। কিসের মতো থাকে এটি? কিসের মতো? মধ্য পর্দাটা জেলির মতো। জেলি তো তোমরা চিনো। এই যে প্যাকটিক অ্যাসিড, পেকটিন জাতীয় ভেসিকলে এই লবণ কম থাকে, মনে রাখবা সবসময় লবণ কমই থাকবে, লবণ কখনো বেশি পরিমাণে থাকবে না। লবণ যদি বেশি পরিমাণে থাকে এটা শরীরের জন্য খারাপ, যে কোনো কিছুর জন্য খারাপ। তোমরা খেয়াল করবে আমরা যখন খাবার দাবার রান্না করি লবণ দিই এক চিমটির চেয়ে অনেক কম, তাহলে চিন্তা করবা সব কিছুতে লবণ থাকবে কম, লবণ বেশি থাকে হচ্ছে খারাপ। তো লবণ কম থাকবে, বেশি থাকবে কি? পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড বেশি থাকলে এই মধ্য পর্দাটা জেলির মতো হয় প্রথম দিকে। তো যেহেতু এটা জেলির মতো, তাই এটা অনেকটা আঠার মতো কাজ করে। কিসের মতো কাজ করে? আঠা ছিল তো, আঠাও কিন্তু বলতে গেলে জেলির মতো না আঠা। তো এটা অনেকটা আঠার মতো কাজ করে। আঠার মতো কাজ করে কেন বলতেছি? কারণ এটি দুইটি কোষকে সংযোগ করে। এটি দুটি কোষকে কি করে? সংযোগ করে। আঠা যেরকম সংযোগ করে, এটি দুটি কোষকে সংযোগ করে। তাহলে মনে রাখবা কোষ প্রাচীরের ভৌত গঠনে তিনটা অংশ আছে। তিনটা অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা একটা, দেখো এই দুইটা কোষের মাঝখানে একটা মধ্যপর্দাই তৈরি হবে। সো তোমরা একটু কমেন্টে জানাও আমাকে মধ্যপর্দাটা বুঝছো কিনা, মধ্যপর্দাটা বুঝছো কিনা। এই দুটি কোষের মাঝখানে এই মধ্যপর্দাটা তৈরি হবে। মধ্যপর্দা কিভাবে তৈরি হয়? সাইটোপ্লাজম থেকে এটা এবং গলগি বডি থেকে এটা এভাবে যুক্ত হয়ে এই মধ্যপর্দাটা তৈরি করে। কেন মধ্যপর্দা বলতেছে? কারণ এই দুইটা কোষের মাঝখানে আছে, মাঝখানে ভিতরে মধ্যপর্দা। মনে রাখবা মধ্যপর্দা সবসময় একটা থাকবে, দুটি কোষের জন্য মধ্যপর্দা সেম। খেয়াল করবা এটি একটি কোষ, এটি আরেকটি কোষ, এই দুটি কোষের জন্য মধ্যপর্দা কয়টা? একটা। এখন
এখনো কোষ প্রাচীর তৈরি হয়নি, আর আরও জিনিস আসবে। এটা এভাবে তোমরা একটু কমেন্টে বলো মধ্যপর্দা বুঝছো কিনা, একটু কমেন্টে বলো, একটু কমেন্টে বলো মধ্যপর্দা বুঝছো কিনা, একটু কমেন্টে বলো মধ্যপর্দা তোমরা বুঝছো কিনা। ওকে ওকে, দেখো এবার একটু মনোযোগ দাও। মধ্যপর্দাটা গেল, আমরা মধ্যপর্দা নিয়ে আলোচনা করলাম। এখন আসো, একটা কোষ প্রাচীর তিনটা অংশ। কয়টা অংশ? ভৌত গঠনের তিনটা অংশ। এই যে মাঝখানে থাকে কি মধ্যপর্দা। এখন মধ্যপর্দা নিয়ে আলোচনা করছি। মধ্যপর্দা মনে রাখবা দুইটা কোষের জন্য একটা। এখন মধ্যপর্দার পাশাপাশি মধ্যপর্দার উপর একটা জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় প্রাইমারি স্তর, যেটাকে বলা হয় প্রাইমারি প্রাচীর বা প্রাইমারি স্তর। এটা মধ্যপর্দার উপরে তৈরি হয়। তারপর প্রাইমারি প্রাচীরের উপর আরেকটা প্রাচীর তৈরি হয় বিশেষ ক্ষেত্রে, এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। মনে রাখবা মধ্যপর্দার উপরে, এই মধ্যপর্দার উপরে প্রাইমারি প্রাচীর তৈরি হয়, আর প্রাইমারি প্রাচীরের উপরে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। মানে আগে প্রাইমারি স্কুলে যাও, তারপর সেকেন্ডারি স্কুলে যাও। তাই মধ্যপর্দার উপর আগে প্রাইমারি প্রাচীর তৈরি হবে, তারপর প্রাইমারি প্রাচীরের উপর সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। এখন খেয়াল করবা দুটি কোষের জন্য প্রাইমারি প্রাচীর আলাদা, সেকেন্ডারি প্রাচীর আলাদা, কিন্তু মধ্যপর্দা সেম। মনে রাখবে এই যে দুইটা কোষ, এই দুইটা কোষের জন্য মধ্যপর্দা কি সেম। দেখো আমি একটা মধ্যপর্দা আঁকছি, মানে মাঝখানের পর্দা। কিন্তু প্রাইমারি প্রাচীরের জন্য এই কোষের জন্য আলাদা, এই কোষের জন্য আলাদা। তার মানে প্রাইমারি প্রাচীর দুটি কোষের জন্য ভিন্ন ভিন্ন, সেকেন্ডারি প্রাচীরও ভিন্ন ভিন্ন। আমি বুঝাইতে চাচ্ছি, কি বলি আমি বুঝাইতে চাচ্ছি, এদিকেও প্রাইমারি প্রাচীর তৈরি হবে মধ্যপর্দার উপর, এদিকেও প্রাইমারি প্রাচীর তৈরি হবে মধ্যপর্দার উপর, এদিকে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে, এদিকে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। তাহলে দেখো এই পাশে সেকেন্ডারি প্রাচীর, এই পাশে সেকেন্ডারি প্রাচীর, এই পাশে প্রাইমারি প্রাচীর, এই পাশে প্রাইমারি প্রাচীর। তাহলে প্রত্যেকটা কোষের জন্য প্রাইমারি প্রাচীরগুলো আলাদা, বাট মধ্যপর্দা তো সেম। সেকেন্ডারি প্রাচীরগুলো আলাদা, বাট মধ্যপর্দা তো সেম। এটাই বুঝাতে যাচ্ছি। এখন মধ্যপর্দার উপর প্রাইমারি প্রাচীর তৈরি হয়, আর প্রাইমারি প্রাচীরের উপর সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এখন দেখো তোমরা জানো আমরা বলি কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, কিন্তু স্টিল এখানে এখনো সেলুলোজ আসে নাই। তোমরা সবাই জানো এটা মুখস্থবিদ্যা, এটা পরীক্ষায় 100% আসবে, বা এটা পরীক্ষায় আসেই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। এখনো কিন্তু আমরা সেলুলোজ দেখলাম না, কারণ মধ্যপর্দা যখন আমরা দেখলাম ওখানে কিন্তু সেলুলোজ ছিল না। এইবার এই মধ্যপর্দার উপর সেলুলোজ আসবে। মানে এখন আমরা যে জিনিসটা দেখব, এই যে প্রাইমারি প্রাচীরটা, প্রথমে কিন্তু প্রাইমারি স্কুলে যাও, তাই আগে তৈরি হবে কি প্রাইমারি প্রাচীর। কার উপর? মধ্যপর্দার উপর। তাহলে এই মধ্যপর্দার উপর প্রাইমারি প্রাচীর তৈরি হবে। এখন প্রাইমারি প্রাচীর নিয়ে তোমাকে একটু ডিটেলস জানতে হবে। এই প্রাইমারি প্রাচীর দেখো, এই যে প্রাইমারি প্রাচীর, এই প্রাইমারি প্রাচীরের উপর একটা ডিটেল জানতে হবে। এটা হচ্ছে পাতলা একটি স্তর, পাতলা একটি স্তর, খুবই পাতলা স্তর, আর মাত্র একটি স্তর, তাই পাতলা। আর এটার পুরুত্ব মানে এটা কতটুকু মোটা বা কতটুকু পাতলা সেটা আমি এখানে বলতেছি। দেখো 1 থেকে 3 মাইক্রোমিটার, মানে এটা অনেক পাতলা। 1 থেকে 3 মাইক্রোমিটার, এটা কিন্তু অনেকই পাতলা, মাত্র একটা স্তর এবং এটা অনেক পাতলা। 1 থেকে 3 মাইক্রোমিটার মানে অনেক পাতলাই বোঝা যাচ্ছে। ওকে, এটা কোথায় জমা হবে? মধ্যপর্দার উপরে তৈরি হবে। একটা স্তর, জাস্ট একটা স্তরই দিবা, পাতলা দিবা। এখন এই পাতলা স্তরটাতে কি 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 কেমিক্যাল দিয়ে তৈরি হবে? এখনো কিন্তু সেলুলোজ আসেনি, কারণ মধ্যপর্দা ইক্সেল সেলুলোজ দিয়ে তৈরি না। মধ্যপর্দা পেকটিন জাতীয় ভেসিকল, আরেকটা কি ছিল, ফ্র্যাগমোপ্লাস্ট দিয়ে তৈরি ছিল। এখন এখানে সেলুলোজ আসবে। দ্যাট মিনস প্রাইমারি প্রাচীর তৈরি হবে কি দিয়ে? দেখো প্রথমে আসো সেলুলোজ দিয়ে তৈরি হবে। শুধু কি সেলুলোজ না, সেলুলোজের পাশাপাশি হেমিসেলুলোজ আসবে, হেমিসেলুলোজ আসবে। শুধু কি হেমিসেলুলোজ না, এটার পাশাপাশি গ্লাইকোপ্রোটিন আসবে। এই তিনটা কেমিক্যাল আসবে, একটু মনোযোগ দাও। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আমি বলি সেলুলোজ কি, তোমরা অনেকে সেলুলোজ চিনো, তোমরা অনেকে আবার সেলুলোজ আর হেমিসেলুলোজ সেম জিনিস মনে করো, বাট মোটেও দুটোটা সেম জিনিস না। সেলুলোজ হচ্ছে একটা পলিমার,
এখন সেলুলোজকে বলা হয় পলিমার। কি পলিমার? এটাকে বলা হয় হোমো পলিস্যাকারাইড। হোমো পলিস্যাকারাইড। আচ্ছা, হোমো পলিস্যাকারাইড মানে কি? হোমো মানে হচ্ছে একই, হোমো মানে হচ্ছে একই, আর পলিস্যাকারাইড মানে তো পলিস্যাকারাইড। দেখো, সেলুলোজ হচ্ছে একটি হোমো পলিস্যাকারাইড, মানে হচ্ছে এটা একই ধরনের মনোমার নিয়ে গঠিত, একই মনোমার নিয়ে গঠিত, একই মনোমার নিয়ে গঠিত। আর ওই মনোমারটার নাম হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ওই মনোমারটার নাম হচ্ছে বিটা ডি গ্লুকোজ। মানে অনেকগুলা, এই যে বিটা ডি গ্লুকোজ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মনোমার। এরকম অনেকগুলা বিটা ডি গ্লুকোজ একই মনোমার মিলে যেটা তৈরি হয়, এটা হচ্ছে সেলুলোজ। তারপরে সেলুলোজ হচ্ছে কি? পলিমার। সেলুলোজ কি? পলিমার। আর এটাকে হোমো কেন বলতেছে? কারণ দেখো, একই মনোমার নিয়ে গঠিত, মানে অনেকগুলা বিটা ডি গ্লুকোজ বারবার একত্রে যুক্ত হয়ে এরকম সেলুলোজ তৈরি করবে। এখন সেলুলোজ কিন্তু অনেক বড় লম্বা একটা চেইন। সেলুলোজ কিন্তু অনেক বড় একটা লম্বা চেইন। হোম পলিস্যাকারাইড বলতেছি মানে অনেকগুলো সেলুলোজ, অনেক লম্বা একটা চেইন, মানে অনেকগুলো গ্লুকোজ যুক্ত হবে, তাহলে অনেকগুলো গ্লুকোজ একটা চেইন তৈরি করবে, অনেক লম্বা একটা চেইন। এখন হেমিসেলুলোজ কিন্তু সেম না। হেমিসেলুলোজ কি দেখো, প্রথমে আসো, যেহেতু এটাকে হেমি বলতেছে, হেমি মানে হচ্ছে অর্ধেক, মানে হচ্ছে এটা অনেক বড় একটা লম্বা চেইন। আমি এখানে বলতে পারি এটা একটা কি? লম্বা চেইন। কিন্তু এটা হেমি যেহেতু বলতেছে, এটা লম্বা চেইন না, এটা হচ্ছে শর্ট চেইন। এটা কি? শর্ট চেইন। এখন দেখো, পুরাপুরি আলাদা এই দুটোটা জিনিস। কেন বলি? খেয়াল করবা, এই হেমিসেলুলোজকে বলা হয় হ্যাটেরোপলিস্যাকারাইড। হ্যাটেরোপলিস্যাকারাইড, একটু মনোযোগ দাও, এটাকে বলা হয় হ্যাটেরোপলিস্যাকারাইড। দেখো ভাই, হ্যাটেরো মানে কি? হ্যাটেরো মানে হচ্ছে ভিন্ন। হ্যাটেরো শব্দটা হচ্ছে ভিন্ন, মানে কি? এরা হচ্ছে ভিন্ন মনোমার নিয়ে গঠিত, ভিন্ন মনোমার নিয়ে গঠিত, ভিন্ন মনোমার নিয়ে গঠিত। যেমন কি কি মনোমার, এগুলো একটু মাথায় রাখতে হবে। মানে এটা শুধুমাত্র একটা সেম মনোমার নিয়ে গঠিত ছিল। দেখো, বিটা ডি গ্লুকোজ, অনেকগুলো বিটা ডি গ্লুকোজ সেম, বাট এটা কিন্তু ভিন্ন ভিন্ন মনোমার নিয়ে গঠিত। যেমন আমি বলতেছি এটা কি কি, যেমন একটু মনে রাখতে পারো, এখানে লিখতে পারো, এখানে কি কি এটা একটু মনে রাখতে পারো। যেমন আমি বলতে পারি এটা এটা যে যে মনোমার নিয়ে গঠিত, একটা হচ্ছে জাইলোস, একটা জাইলোস নিয়ে গঠিত, একটা হচ্ছে গ্যালাক্টোস নিয়ে গঠিত, আরেকটা মনোমার হচ্ছে গ্যালাক্টোস। দেখো সেম না, আলাদা। জাইলোস একটা, গ্যালাক্টোস আলাদা। তারপর আরেকটা হচ্ছে ম্যানোস, ম্যানোস আলাদা, ম্যানোস, অ্যারাবিনোস, আরেকটা হচ্ছে অ্যারাবিনোস। তাহলে দেখো, এই যে ভিন্ন ভিন্ন মনোমার নিয়ে গঠিত হয়েই কিন্তু এই হেমিসেলুলোজ তৈরি করে। দ্যাট মিনস এই যে মধ্যপর্দার উপর প্রথমে সেলুলোজ এসে জমা হয়, তারপর সেলুলোজের উপরে হেমিসেলুলোজ এসে জমা হয়। মূলত হেমিসেলুলোজগুলো অনেকগুলো সেলুলোজকে একত্রিত করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস আছে গ্লাইকোপ্রোটিন। অনেকে আবার গ্লাইকোপ্রোটিন চিনো না, তাদেরকে আমি একটু গ্লাইকোপ্রোটিন সম্বন্ধে বলি। দেখো, গ্লাইকোপ্রোটিনটাকে আমি একটু বলতেছি, আমি এখানে লিখে দেখাই গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, দেখো এই গ্লাইকোপ্রোটিন হচ্ছে এমন একটা প্রোটিন যেখানে দুইটা পার্ট থাকে। এই গ্লাইকো পার্টটা হচ্ছে শর্করাকে বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে প্রোটিনকে। তার মানে গ্লাইকোপ্রোটিন মানে কি? শর্করা আর প্রোটিন যোগে গঠিত একটি পদার্থ। গ্লাইকো মানে হচ্ছে শর্করা, প্রোটিন মানে হচ্ছে প্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন কি? শর্করা আর প্রোটিন সহযোগে একটি পদার্থ, মানে শর্করা আর প্রোটিন মিলে যে পদার্থটা তৈরি হয় এটাকে বলে গ্লাইকোপ্রোটিন। এখন মনে রাখবা, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এই জিনিসটা মিলেই একটা পাতলা স্তর তৈরি করে। এই তিনটা জিনিস মিলে একটা পাতলা স্তর তৈরি করে। মূলত এই হেমিসেলুলোজের কাজটা কি? হেমিসেলুলোজের কাজটা হচ্ছে অনেকগুলো সেলুলোজ অণুকে একত্রিত, লিঙ্ক করা। মানে দেখো, আমি বুঝাচ্ছি ব্যাপারটা এরকম, ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি। ধরে নাও, সেলুলোজ তো একটা থাকবে না, অনেকগুলো থাকবে। যেমন ধরো না, এটা একটা সেলুলোজ, এটা আরেকটা সেলুলোজ, সি দিয়ে কি বোঝাচ্ছি? সেলুলোজ। এটা আরেকটা সেলুলোজ, এরকম অনেকগুলো সেলুলোজ আছে না? তো এই অনেকগুলো সেলুলোজ কিন্তু একত্রিত করতে হবে, লিঙ্ক করতে হবে। তাহলে এই সেলুলোজের সাথে এই সেলুলোজের একটা লিঙ্ক লাগবে, এই সেলুলোজের সাথে এই সেলুলোজের একটা লিঙ্ক, এই সেলুলোজের সাথে এই সেলুলোজের একটা লিঙ্ক, এটার সাথে এটার একটা লিঙ্ক, এটার সাথে এটার একটা লিঙ্ক। এই যে সেলুলোজের সাথে যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এটাকে কি বলে? লিঙ্ক। এটাকে ক্রস লিঙ্ক বলে।
এই যে ক্রস লিঙ্কটা, এই ক্রস লিঙ্কটাই করে কে? হেমিসেলুলোজ। এই ক্রস লিঙ্কটাই কে করে? হেমিসেলুলোজ। দ্যাট মিনস এই হেমিসেলুলার কাজ হচ্ছে বিভিন্ন যে সেলুলোজগুলো থাকে এগুলোকে একসাথে লিঙ্ক করা, একসাথে রাখা, একসাথে রাখতে হবে, সেলুলোজগুলোকে একসাথে থাকতে হবে। যেরকম আমরা অনেকগুলো লাঠি রশি দিয়ে একসাথে বাঁধি, এরকম অনেকগুলো সেলুলোজকে সেমিসেলুলোজ কী করে বাঁধে, এটাই বুঝাতে চাচ্ছি। গ্লাইকোপ্রোটিনও লাগবে। সো এটাই হচ্ছে কথা। তাহলে আমি এখানে দেখাচ্ছি, দেখো এই দেখো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রাইমারি প্রাচীর। একটু মনোযোগ দাও। এই দেখো এটার উপর একটা পাতলা প্রাচীর তৈরি হবে, এই দেখো এটার উপর একটা পাতলা প্রাচীর তৈরি হয়েছে, দেখছো? এটাই হচ্ছে প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপর এদিক দিয়ে একটা দেখাচ্ছি পাতলা প্রাচীর তৈরি হবে, এই দেখো খুবই পাতলা, এই যে পাতলা প্রাচীর, এটাই হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে আমরা কি বলছিলাম দেখো, কোষ প্রাচীরের ভৌত গঠন তিনটা উপাদান, প্রথমে মধ্যপর্দায় এঁকে ফেলছি, তারপরে এঁকে ফেলছি প্রাইমারি প্রাচীর। তাহলে এই দুইটা কিন্তু শেষ, কোষ প্রাচীর এই দুইটাতেই শেষ। এখন আরেকটা হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় এই প্রাইমারি প্রাচীরের উপরে দেখা যায় সেকেন্ডারি প্রাচীর। এটা কিন্তু সব কোষে দেখা যাবে না। দেখো সেকেন্ডারি বলতেছি, সেকেন্ডারি প্রাচীর কিন্তু সব কেসে দেখা যাবে না। এটা মুখ্য, প্রাইমারি মানে হচ্ছে মুখ্য, সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ। এটা এটা থাকবে সব কোষের মধ্যপর্দায়, প্রাইমারি কোষ প্রাচীর অবশ্যই থাকবে। কিন্তু কিছু কিছু কোষে সেকেন্ডারি প্রাচীর থাকে, কিছু কিছু কোষে থাকে না। কিন্তু এই দুইটা মাস্ট প্রতিটা কোষে, উদ্ভিদ কোষে প্রাইমারি প্রাচীর আর মধ্যপর্দা মাস্ট, ইট ইজ মাস্ট। বাট সেকেন্ডারি প্রাচীর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না। এখন ভাই আমরা কেমনে বুঝবো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না? এটার পিছনে এতটুকু পর্যন্ত যদি আমি প্রচুর বৃদ্ধি হবে একটা কোষের, যখন প্রচুর বৃদ্ধি হবে, যেমন স্থায়ী কোষ, স্থায়ী কোষে প্রচুর বৃদ্ধি হওয়ার কারণে তার কোষ প্রাচীর অনেক মোটা হয়ে যায়। তো কোষ প্রাচীর মোটা হওয়া মানে হচ্ছে এই সেকেন্ডারি প্রাচীরটা থাকা। তাহলে আমি এখানে বলতেছি স্থায়ী কোষে থাকে, স্থায়ী কোষে থাকে। আর ভাজক কোষ যেহেতু তেমন বৃদ্ধি হয় না, তাকে বারবার বিভাজিত হতে হয়, তো তার কোষ প্রাচীর মোটা থাকে না। দ্যাট মিনস এটা কোষ প্রাচীর, ভাজক কোষের কোষ প্রাচীরে সেকেন্ডারি প্রাচীর থাকে না, ভাজক কোষে থাকে না। স্থায়ী কোষ প্রচুর বৃদ্ধি ঘটে, যার কারণে এদের সেকেন্ডারি প্রাচীর থাকে, ফলে কোষ প্রাচীর মোটা হয়। ভাজক কোষের এত বৃদ্ধির সময় নেই, সে হচ্ছে বাচ্চা, সে তাড়াতাড়ি বিভাজিত হয়ে যাবে, তাই এর কোষ প্রাচীর পাতলা, মানে সেকেন্ডারি প্রাচীর নেই। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে তোমার কি কথা। এখন সেকেন্ডারি প্রাচীর নিয়ে আরও কিছু কথা জানতে হবে, আমি তোমাদেরকে এখানেই বলার চেষ্টা করতেছি। সেকেন্ডারি প্রাচীরটা দেখো, এই সেকেন্ডারি প্রাচীর নিয়ে আরও কিছু কথা বলতে হবে, সেকেন্ডারি প্রাচীর নিয়ে আরও কিছু কথা বলতে হবে। একটু সময় দিয়ে ফোন করে 5 মিনিট। আমি ক্লাস নিচ্ছি এখন, এই সমস্যা হবে তো। দেখো সেকেন্ডারি প্রাচীর যেটা বলতেছি, এই দেখো একটু একটু মনোযোগ দাও। সেকেন্ডারি প্রাচীর যে কথাটা আমরা বলতেছি, এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু প্রাইমারি প্রাচীরের মতো পাতলা না, এটা কিন্তু পুরু প্রাচীর, পুরু স্তর। কেন পুরু স্তর? কারণ এটা তিনটা স্তর নিয়ে গঠিত। কয়টা স্তর? তুমি খেয়াল করো, আমরা বললাম এটা এই প্রাইমারি প্রাচীর হচ্ছে পাতলা একটি স্তর নিয়ে গঠিত, কিন্তু সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে অনেক মোটা। কেন মোটা? কারণ এটা তিনটা স্তর নিয়ে গঠিত। সো মোটা হওয়ার কারণে এটার পুরুত্ব, দেখবা যে এটার পুরুত্ব হয়ে গেছে 5 থেকে 10 মাইক্রোমিটার। তুমি দেখো এটা ছিল মাত্র 1 থেকে 3 মাইক্রোমিটার, আর এটা দেখো এটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। সো 5 থেকে 10 মাইক্রোমিটার মানে এটা অনেক মোটা। মোটা হওয়া আরেকটা কারণ হচ্ছে এটা তিনটা স্তর আছে। এটা কয়টা স্তর? তিনটা স্তর। এখন কেমিক্যাল কী কী থাকবে এটার উপর? যেমন এটার উপর কেমিক্যাল ছিল সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এটার উপরেও কি থাকবে? সেলুলোজ থাকবে, সেলুলোজ থাকবে, মানে এদিক দিয়ে আবার সেলুলোজ এসে জমা হবে। তারপর আরেকটা জিনিস থাকবে লিগনিন। এটার উপর থাকবে সেলুলোজ আর লিগনিন, মানে সেলুলোজ আর লিগনিন প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ আর লিগনিন জমা হয়ে এটাকে মোটা করে ফেলবে, এটাকে মোটা করে ফেলবে। লিগনিন থাকা মানে হচ্ছে কোষ প্রাচীর শক্ত হওয়া। এই যে আমরা প্রথমে ডেফিনেশনে বলছিলাম কোষ প্রাচীর অনেক শক্ত, মনে রাখবে এই লিগনিন নামক পদার্থ থাকার কারণেই কোষ প্রাচীর কি হয়? শক্ত হয়। লিগনিন নামক পদার্থ থাকার কারণে কোষ প্রাচীর কি হয়? শক্ত হয়। লিগনিন শব্দটা যেখানে পাবা, লিগনিন কেমিক্যালটা যেখানে পাবা, মনে রাখবে এটা থাকার কারণে ওইটা শক্ত হয়, কোনো কিছু শক্ত হয়। সো এটা থাকার কারণে কোষ প্রাচীর অনেক পুরু এবং শক্ত হয়, এটা মাথায় রাখবা। এখন আরেকটা জিনিস মাথায় রাখবা, কোথায় কোথায় কোষ প্রাচীর থাকে?
সেটা হচ্ছে মনে রাখবা টাফ দিয়ে সরি সেকেন্ডারি প্রাচীর কোথায় কোথায় থাকে টাফ দিয়ে মনে রাখবা টাফ দিয়ে কি ট দিয়ে ট্রাকিড ফ দিয়ে ফাইবার তাহলে এই সেকেন্ডারি প্রাচীর কোথায় কোথায় থাকবে ট্রাকিডে থাকবে ট্রাকিড কিন্তু একটা স্থায়ী কোষ তারপর ফ দিয়ে কি ফাইবার কিন্তু একটা স্থায়ী কোষ দেখো এই যে স্থায়ী কোষে থাকে তাহলে ট্রাকিড কিন্তু একটা স্থায়ী কোষ মানে জাইলেম কোষ ফাইবারও কিন্তু একটি স্থায়ী কোষ জাইলেম কোষ তাহলে ট্রাকিড এবং ফাইবারে থাকবে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর মানে স্থায়ী কোষে সেকেন্ডারি প্রাচীর থাকবে কিন্তু ভাজক কোষে থাকবে না এটা মাথায় রাখবা তাহলে আমরা দেখো এদিক দিয়ে এখন তিনটা স্তর দেখাবো কয়টা দেখো তিনটা স্তর সেলুলোজ আর লিগনিন জমার তিনটা স্তর তাহলে দেখো এই দেখো তিনটা স্তর দেখাচ্ছি এই দেখো তিনটা স্তর দেখাচ্ছি 1 নম্বর স্তর 2 নম্বর স্তর এই 3 নম্বর স্তর 1 নম্বর স্তর 2 নম্বর স্তর এই 3 নম্বর স্তর দেখছো ঠিক এখানেও দেখাও 1 নম্বর স্তর 2 নম্বর স্তর 3 নম্বর স্তর 1 নম্বর স্তর 2 নম্বর স্তর 3 নম্বর স্তর তাহলে এই যে তিনটা প্রাচীর খেয়াল করবা এই তিনটা প্রাচীরটা হচ্ছে সেকেন্ডারি এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে মধ্যপর্দা দেখো মধ্যপর্দা একটা এই পাশে প্রাইমারি প্রাচীর এই পাশে সেকেন্ডারি প্রাচীর মধ্যপর্দা সেম বাট এই পাশে প্রাইমারি প্রাচীর এই পাশে সেকেন্ডারি প্রাচীর মধ্যপর্দা একটা বাট এই পাশে একটা প্রাইমারি প্রাচীর তৈরি হয়েছে তারপর সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়েছে এই পাশে একটা প্রাইমারি প্রাচীর তৈরি হয়েছে একটা সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়েছে ফাইনালি দেখবা আমরা একটা কোষ প্রাচীর তৈরি করে ফেলছি এটাই হচ্ছে মূলত কোষ প্রাচীর তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো এই যে কোষ প্রাচীরগুলো আমরা যে তৈরি করে ফেললাম এই যে কোষ প্রাচীরের ভৌত গঠন এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও এই যে কোষ প্রাচীরের ভৌত গঠনটা ভাইয়া দেখাইলাম ফাইনালি আমরা কোষ প্রাচীর এঁকে ফেলছি এই তিনটা উপাদান এঁকে ফেলছি মধ্যপর্দা প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এই মধ্যপর্দা প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর এগুলো আমরা একটু বুঝতে পারছি মানে আমরা কোষ প্রাচীর জাকসেন এটা আমরা বুঝতে পারছি তাহলে আমি আরও কিছু জিনিস বলবো যেগুলো খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা একটু তাড়াতাড়ি বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমি এগুলো মুছে দিচ্ছি একটু তাড়াতাড়ি বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বুঝতে পারছো কিনা কথা আগে পরে আসে মানে বুঝলাম না কথা আগে পরে আসে মানে বুঝতেছি না কি বলছো সেটা ক্লিয়ার বলতেছো ক্লিয়ার বুঝছো কিনা একটু কমেন্টে বলো আর তোমাদের এত পার্টিসিপেন্ট কম কেন আমি তো কিছু বুঝি না বুঝছি কথা আগে পরে মানে আমি বুঝি নাই তোমাদের কথা ওকে যদি বুঝো এখন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একটু মনোযোগ দাও গুরুত্বপূর্ণ জিনিসটা এটা অবশ্যই মাথায় রাখতে হবে একটু খেয়াল করবা আমি এদিক দিয়ে একটু গ্যাপ রাখছি এদিক দিয়ে একটু গ্যাপ রাখছি এদিক দিয়ে একটু গ্যাপ রাখছি এই যে গ্যাপ রাখছি এটা কেন প্রথমে দেখো এই দুইটা জিনিস যে গ্যাপ রাখছি এই দুইটা জিনিস দেখতে অনেকটা কুয়ার মতো লাগতেছে তোমরা কুয়া চিনো না কুয়া এই যে কুয়া একটা ঘর আর কি কুয়া মানে কি একটা ঘরের মতো একটা অংশ যেখান থেকে মানুষ পানি তোলে এটাকে কি বলে কুয়াকে ইংরেজিটা বলে পিট কুয়াকে বলে কি ইংরেজিতে পিট মনে হচ্ছে এটা একটা কুয়া এই কোষের জন্য এই পাশে একটা কুয়া এই কোষের জন্য এই পাশে একটা কুয়া এই দুইটা এখানে দুইটা কুয়া এই কোষের জন্য এটা একটা কুয়া ভালো করে দেখো এই কোষের জন্য এটা একটা কুয়া তাহলে কয়টা কুয়া দুইটা কুয়া তাহলে এটা দেখতে অনেকটা কুয়ার মতো মানে পিটের মতো যেহেতু পাশাপাশি দুটা কোষে এরকম দুইটা কুয়া থাকে এই যে এটা একটা কুয়া দুইটা কুয়া থাকে তাই এটাকে বলা হয় পিট মানে কুয়া আর যেহেতু দুইটা থাকে তাই এটাকে বলা হয় পেয়ার তাহলে পিট পেয়ার এই শব্দটা তুমি পাবা বইয়ে পিট পেয়ার মানে কি মুখোমুখি দুটি কুয়া মুখোমুখি এই পাশে একটা কুয়া এই যে খালি জায়গা এই পাশে আরেকটা কুয়া এই কোষের জন্য এটা কুয়া এই কোষের জন্য এটা কুয়া তাহলে দুটি কোষের মুখোমুখি যে দুটি কুয়ার মতো অংশ থাকে এটাকে একসাথে বলে পিট পেয়ার পিট মানে কুয়া পেয়ার মানে দুইটা যেহেতু দুইটা এখন এই কুয়াটা কেন তৈরি হয় এটা হচ্ছে প্রশ্ন একদম সোজা
তুমি দেখো এই লাল কালারের জিনিসটা কি, এই লাল কালার জিনিসটা কি বলো তো? এই লাল কালার জিনিসটা হচ্ছে মধ্যপর্দা। এখন খেয়াল করবা, মধ্যপর্দা ছাড়া আর কিছু নেই এই জায়গায়। তার মানে বোঝা যাচ্ছে যদি মধ্যপর্দার উপর কখনো যদি প্রাইমারি প্রাচীর তৈরি না হয়, তাহলে এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দার উপর যদি নো প্রাইমারি প্রাচীর, যদি মধ্যপর্দার উপর কখনো কোনো জায়গায়, কোষ প্রাচীরের কোনো জায়গায় মধ্যপর্দার উপর যদি প্রাইমারি প্রাচীর তৈরি না হয়, তাহলে এরকম গর্ত তৈরি হবে, এরকম কুয়ার মতো গর্ত তৈরি হবে। তাহলে এই জায়গাতে কোনো প্রাইমারি ওয়াল, মানে এই প্রাইমারি প্রাচীরটা তৈরি হয়নি। তো প্রাইমারি প্রাচীর তৈরি না হলে তো সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার কথা না। তো যাই হোক, প্রাইমারি প্রাচীর তৈরি না হওয়ার কারণে এই দুইটা কুয়া দেখা যায়। এই দুইটাকে বলা হয় পিট পেয়ার, আর এই এলাকাটাকে বলা হয় কূপ এলাকা। এই এলাকাটাকে বলা হয় কূপ এলাকা। সো তোমাদের বইয়ে দেখবা পিট পেয়ার নিয়ে বলছে, কূপ এলাকা নিয়ে বলছে। কূপ মানে পিট, এই এলাকাটাকে কি বলবা? কূপ এলাকা। আর মুখোমুখি দুইটা কুয়াকে কি বলবা? পিট পেয়ার বলবা। পেয়ার মানে দুইটা। আর পিট পেয়ারটা কেন তৈরি হয় সেটা আনসার দিছি। মধ্যপর্দার উপর যদি কোনো প্রাইমারি প্রাচীর তৈরি না হয়, ওই জায়গাটায় গর্ত তৈরি হবে। এদিক দিয়ে একটা গর্ত, এদিক দিয়ে একটা গর্ত, এই দুটো গর্তকে বলা হয় পিট পেয়ার, আর এই এলাকাটাকে বলে কূপ এলাকা। আচ্ছা, ভালো কথা। এখন দেখো এটা কেন তৈরি হয়, কারণ আছে। কারণ হচ্ছে, কারণ এই কোষ আর এই কোষ যদি পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে চাই, তোমরা জানো এক কোষের সাথে আরেক কোষের যোগাযোগ আছে। তারপর এইটা মানে বুঝাতে যাচ্ছি এমন না যে কোষগুলো যে আলাদা থাকে, এটা মানে এটা বুঝাতে চাচ্ছি না যে কোষগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। কোষ আলাদা থাকা মানে এই নয় যে কোষগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। এই দুইটা কোষ আলাদা, ঠিক আছে, বাট এদের মধ্যে সম্পর্ক থাকে, মানে সংযোগ থাকে। মানে এক বস্তু এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার হইতে পারে। এখন ট্রান্সফারের জন্য তো কোষ প্রাচীরটা বাধা একটা। এখানে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা যদি আমি এই কোষে পাঠাতে চাই, এই কোষ প্রাচীরটা একটা বাধা বলতে পারো, তাই না? তো এখন এই বস্তুটা যদি এখানে চাইতে চাই কোষে, তাহলে একটা সংযোগ তো লাগবে। আর সংযোগ লাগার জন্য এই কোষ প্রাচীরের, এই যে কোষ প্রাচীরটার এভাবে জায়গা থাকতে হবে। তো জায়গা করে দিছি, দেখো এই যে জায়গা আছে। এবং খেয়াল করবে, এটা হচ্ছে শুধু দেখা যাবে কি মধ্যপর্দা। এই জায়গাতে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যপর্দা। আর মধ্যপর্দা এরকম ছিদ্র থাকে, মধ্যপর্দার উপর এরকম কি থাকে? ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে যাতায়াত করতে পারবে। এখন দেখো এই ছিদ্র আছে, মধ্যপর্দায় ছিদ্র আছে। এখন দেখো এদিক দিয়ে এই যে এটা হচ্ছে কোষঝিল্লি। এটা কি বলতো? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি? কোষঝিল্লি। এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা কি? এগুলো হচ্ছে কি? কোষঝিল্লি। এখন খেয়াল করবা, এই কোষঝিল্লি থেকে এরকম একটা নালীর মতো অংশ বের হবে, মানে কোষঝিল্লিটা এভাবে বেঁকে গিয়ে এই ছিদ্র দিয়ে এভাবে যুক্ত হবে। খেয়াল করবা, এটা হচ্ছে ছিদ্র, তাই না? এটা হচ্ছে কোষ মধ্যপর্দার উপর ছিদ্র। এই যে ছিদ্র, মধ্যপর্দাতে ছিদ্র আছে। এখন এই যে কোষঝিল্লিটা বা এটাকে আমি সাইটোপ্লাজমও বলতে পারি, ভিতরের সাইটোপ্লাজমের অংশ। তো এই কোষঝিল্লি বা সাইটোপ্লাজমটা এভাবে নলের মতো হয়ে যাবে। নলের মতো কেন হবে? কারণ এই ছিদ্র দিয়ে ঢোকার জন্য। মনে রাখবা, কোনো ছিদ্র দিয়ে, আমার এই মার্কারটা কিন্তু নলের মতো। সো এটা যদি একটা ছিদ্র হয়, এই নলের মতো মার্কারটা ইজিলি এদিক দিয়ে ঢুকে যেতে পারবে। এই নলের মতো মার্কারটা ইজিলি এদিক দিয়ে ঢুকে যেতে পারবে। সো মধ্যপর্দার উপর ছিদ্র আছে। সো এই জন্য ছিদ্র দিয়ে ঢোকার জন্য এই সাইটোপ্লাজম তথা কোষঝিল্লির এভাবে নলের মতো হয়ে যায় এবং এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। এদিক দিয়ে বের হয়ে এটার সাথে একটা সংযোগ স্থাপন করে, এই কোষের সাথে একটা সংযোগ স্থাপন করে। তাহলে একটা কোষের সাথে একটা কোষের সংযোগ এভাবেই সম্পাদিত হয়, এই কূপ এলাকা দিয়ে হয়। এদিক দিয়ে কখনো হবে না। তুমি দেখো তো এদিক দিয়ে হবে কখনো? এদিক দিয়ে সম্ভব? কারণ এদিক দিয়ে তো কোনো জায়গায় নেই। এদিক দিয়ে সম্ভব? এদিক দিয়ে তো কোনো জায়গায় নেই। এদিক দিয়ে সম্ভব। এই যে নলের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা মধ্যপর্দার মধ্যে যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ঢুকে গিয়ে তারপর ওই কোষের সাথে সংযোগ স্থাপন করছে, এই নলের মতো জিনিসটার একটা নাম আছে। এটা পরীক্ষায় আসে অনেক সময়। এই নলের মতো জিনিসটার নাম আছে। এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা মানে কি দেখো, প্লাজমো থেকে আসছে প্লাজমা, প্লাজমা মেমব্রেন। প্লাজমো আসছে প্লাজমা মেমব্রেন থেকে, কোত্থেকে আসছে? প্লাজমো আসছে প্লাজমা মেমব্রেন দিকে। ডেসমাটা আসছে কি? এইভাবে দেখো, ডেসমাটা মানে হচ্ছে, এখানে একটা শব্দ আছে, একটা হচ্ছে কি? ডেসমো।
এই ডেসমো মানে হচ্ছে সংযোগ, এই ডেসমো মানে হচ্ছে কি সংযোগ। আর এখানে আরেকটা শব্দ আছে আটা, আটা মানে বহন করা, আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে আটা, আটা মানে কি বহন করা। তার মানে প্লাজমা মেমব্রেন, দুই কোষের প্লাজমা মেমব্রেন যে নলাকার সংযোগ দেখা যায়, এই যে দুই কোষের প্লাজমা মেমব্রেনের মধ্যে যে নলাকার সংযোগ দেখা যায়, এই সংযোগটাই হচ্ছে প্লাজমোডেসমাটা। এই সংযোগটা হচ্ছে প্লাজমোডেসমাটা। এটা ডেফিনেশন শিখবা, এটা কি শিখবা, এটা সংজ্ঞাটা শিখবা, এটা পরীক্ষায় আসে। সংজ্ঞাটাই দেখে দেখে বলতে পারবা, সংজ্ঞাটা তোমরা দেখে বইয়ে আসে দেখবা, এই ফিগার থেকে দেখে দেখে তোমরা সংজ্ঞাটা বলতে পারবা। হোয়াট ইজ প্লাজমোডেসমাটা? প্লাজমা মেমব্রেন মানে সাইটোপ্লাজম, একই কথা। ডেসমো মানে হচ্ছে সংযোগ, আটা মানে হচ্ছে বহন করা। তাহলে দুটি কোষের মধ্যকার মধ্যপর্দার ছিদ্র দিয়ে যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ দেখা যায়, দেখো আমি বানায় বানায় বলতেছি, মুখস্থ না। দুটি কোষের মধ্যপর্দার ছিদ্র দিয়ে যে নলাকার, নলের মতো নলাকার সংযোগ দেখা যায়, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। আমি নিজের থেকে বলছি, আমি মুখস্থ করি নাই। শেষ কোষ প্রাচীরে এই জিনিসগুলো শেষ। আশা করি তোমরা পিট পেয়ার কি বুঝছো, কূপ এলাকা বুঝছো, প্লাজমোডেসমাটা বুঝছো। পিট পেয়ার, কূপ এলাকা, প্লাজমোডেসমাটা এগুলো কিন্তু বহু ইয়াতে আসে, ক নাম্বার প্রশ্নে আসে, এগুলো কিন্তু লাগবে। ওকে, শেষ, আমি মুছে দিচ্ছি। এখন দেখো তোমরা তো এগুলো বুঝেই গেছো, তবুও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু পরেই দেখতেছি। আমরা কিন্তু এখন কোষ প্রাচীরের কাজটা একটু দেখবো। কোষ প্রাচীরের কাজ যে পারবে না সে আর কিছুই পারবে না। কোষ প্রাচীরের কাজ কি এটা সবাই জানে। নাম্বার 1 কাজ, এটা কিন্তু একটা আকৃতি দান করে, একটা কোষকে একটা আকৃতি দেয়, একটা শেপ দেয়, এটা সবাই জানে। তোমরা একটু তাও আমাকে একটু কমেন্টে জানাও যে প্লাজমোডেসমাটা, পিট পেয়ার এবং কূপ এলাকা বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও। তারপর এটা বাইরের আঘাত থেকে রক্ষা করে, এটাও তোমরা জানো। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো তুমি নিজ থেকে বলতে পারবা। বাইরের আঘাত থেকে রক্ষা, এগুলো কি মুখস্থ করতে হবে না, এগুলো তোমরা নিজ থেকে বলতে পারবা। বাইরের আঘাত থেকে রক্ষা। তারপর 3 নাম্বার, শক্তি ও দৃঢ়তা প্রদান করা, শক্তি ও দৃঢ়তা প্রদান করা, শক্তি ও দৃঢ়তা প্রদান করা। 3 নাম্বার হচ্ছে শক্তি ও দৃঢ়তা প্রদান করা, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে শক্তি ও দৃঢ়তা প্রদান করা, 3 নাম্বার হচ্ছে শক্তি ও দৃঢ়তা প্রদান করা। তারপর এই যে কূপ এলাকা আছে 4 নাম্বার, কোষ প্রাচীরে যে কূপ এলাকা আছে, কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু, কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু আদান প্রদান, কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু আদান প্রদান। এগুলো আসলে মুখস্থ করতে হয় না, এগুলো তোমরা এমনি রিভাইজ দিলেই পারবা। ওকে, আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো প্লাজমোডেসমাটা আরেকটা কি, পিট পেয়ার, কূপ এলাকা, এই 3টা জিনিস বুঝছিল কিনা? প্লাজমোডেসমাটা, পিট পেয়ার, কূপ এলাকা বুঝছি। ওকে ওকে বুঝছি। ওকে, আচ্ছা তোমরা যেহেতু বুঝছো তাহলে কিন্তু আমি আর বলতেছি না। এইবার দেখো, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। মানে আমরা যদি কোষ প্রাচীরটাকে জুম করে দেখি, কোষ প্রাচীরটাকে যদি আমরা একটু জুম করে দেখি, জুম করে দেখলে ওই সূক্ষ্ম গঠনটা কীরকম হবে সেটা আমাকে জানতে হবে। সূক্ষ্ম গঠন তো মনে রাখবা, পরীক্ষায় এটা আসে, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? চোখ বন্ধ করে সবাই লিখে দেখি, সেলুলোজ। ইট ইজ রাইট আনসার। কোষ প্রাচীরের প্রধান উপাদান অবশ্যই সেলুলোজ। এটা যে দাগাবে না সে তো অবশ্যই ভুল লিখবা, কারণ সেলুলোজই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। বাট দ্যাট মিনস সেলুলোজ থাকবেই, প্রধান উপাদানটাই হচ্ছে সেলুলোজ। তো আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে সেলুলোজটা কীভাবে তৈরি হয়। আমি এখানে সেলুলোজের কথা বললাম, এই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান যে সেলুলোজ, এই যে সেলুলোজ, এটার কথা তো আমি বলছিলাম একটু আগেই, এবং বলছিলাম সেলুলোজটা হচ্ছে একটা পলিমার। এই পলিমারটা কিভাবে তৈরি হয়? এই পলিমারটা কিভাবে তৈরি হয়? যখন অসংখ্য বিটা ডি গ্লুকোজ, যখন অসংখ্য বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে মনোমার। বিটা ডি গ্লুকোজ কি? মনোমার। মনোমার মানে সিঙ্গেল, পলিমার মানে অনেক। মনোমার মানে সিঙ্গেল, পলিমার মানে অনেক। যখন এরকম বিটা ডি গ্লুকোজ অসংখ্য মিলে সেলুলোজ তৈরি করে, তখন এটা হয়ে যায় পলিমার। তাহলে এই যে সেলুলোজ, এটাই তো কোষ প্রাচীরের প্রধান উপাদান, তাই না? সেলুলোজ কোষ প্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজ কি একটা তৈরি হয় না, সেলুলোজ অনেকগুলো তৈরি হয়, অনেকগুলো সেলুলোজ তৈরি হয়। এখন এই সেলুলোজ মিলে আস্তে আস্তে কোষ প্রাচীর তৈরি করতে হবে আমাকে। এখন আমি কোষ প্রাচীর তৈরি করতে পারি নাই, বিকজ গ্লুকোজ মিলে তো সেলুলোজ হইলো। এখন সেলুলোজ থেকে সামনে আগাইতে হবে। মানে কি জানো, সেলুলোজ থেকে তারপর যে জিনিসটা তৈরি হবে
সেটাকে বলা হয় সেলুলোজ চেইন। সেটাকে কি বলে? সেলুলোজ চেইন। ভাই সেলুলোজ চেইন মানে কি? চেইন মানে তোমরা বুঝো, চেইন মানে হচ্ছে একটা লম্বা চেইন, মানে যখন অনেকগুলো সেলুলোজ যুক্ত হয়ে একটা চেইন গঠন করে। এই যে এটা একটা সেলুলোজ, এরকম একটা সেলুলোজ, এরকম একটা সেলুলোজ, এরকম একটা সেলুলোজ, অনেকগুলো সেলুলোজ মিলে এই যে চেইনটা গঠন করে, এই যে চেইনটা গঠন করে এটাকে বলা হয় সেলুলোজ চেইন। একটা অনেকগুলো সেলুলোজ মিলে যখন একটা চেইন গঠন করে, কয়টা সেলুলোজ মিলে? অনেকগুলো বলতে কয়টা? 1 থেকে 3K, 1 থেকে 3000 সেলুলোজ মিলে, 1 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন তৈরি করে। কয়টা? একটা সেলুলোজ চেইন তৈরি করে। তার মানে দেখো এই যে 1 থেকে 3000টা যে সেলুলোজ মিলে কে মানে হাজার সেলুলোজ চেইন তৈরি করবে, কয়টা? মাত্র একটা। এবার আরও সামনে আগাও, কারণ সেলুলোজ চেইনগুলা কি তৈরি করবে দেখো, খুব ইম্পর্টেন্ট। সেলুলোজ চেইনগুলো যেটা তৈরি করবে এটাকে বলা হয় ক্রিস্টালাইন। এটাকে বলা হয় ক্রিস্টালাইন। এটা মনে রাখার টেকনিক আছে, তবে আগে তোমরা একটু লিখো। এটাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসেলি। এটাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসেলি। দেখো ক্রিস্টালাইন কেন বলে? কারণ এটা ক্রিস্টালের মতো স্বচ্ছ, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এখন দেখো এই যে মাইসেলি যেটা বলতেছে, এই মাইসেলিটা হচ্ছে কি মাইসেলি? ক্রিস্টালাইন মাইসেলি। এটা কেমনে তৈরি হয়? এই যে সেলুলোজ চেইন আছে, এই সেলুলোজ চেইন মিলে, যেমন 100টা সেলুলোজ চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি, বা এটাকে অনেকে শুধু মাইসেলি বলে, শুধু মাইসেলি বলে, শুধু মাইসেলি বলে। তাহলে 100টা সেলুলোজ চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। কয়টা? একটা। এবং মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা, এই যে ক্রিস্টালাইন মাইসেলি আছে এটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা পরীক্ষায় আসে। এটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা পরীক্ষায় আসে। এটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এখন ক্রিস্টালাইন মাইসেলি তৈরি হলো। এখন অনেকগুলো ক্রিস্টালাইন মাইসেলি মিলে কি তৈরি করবে এটা জানতে হবে। অনেকগুলো ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করবে, সেটা হচ্ছে মাইক্রোফাইব্রিল। অনেকগুলা ক্রিস্টালাইন মাইসেলি, যেমন কয়টা? 20টা ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে হচ্ছে ছোট, একটু আমি তোমাদেরকে বলি মাইক্রো মানে কি? ছোট। ফাইব্রিল মানে হচ্ছে তন্তু গঠনকারী। ফাইব্রিল মানে হচ্ছে কি? তন্তু গঠনকারী। তাহলে ফাইব্রিলগুলো কীরকম? মাইক্রো, ছোট, এবং এগুলো তন্তু গঠন করে। আচ্ছা ছোটোর পর আস্তে আস্তে কী হবে? বড়। বড়টার নাম কি দেওয়া যায়? ম্যাক্রো। বড়টাকে বলা হয় ম্যাক্রোফাইব্রিল। বড়টাকে বলা হয় ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়। ছোটোর পর কি আসে? বড় আসে। তো কয়টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করে? 250টা মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। অ্যান্ড ফাইনালি ম্যাক্রোফাইব্রিল তৈরি করে কি? ফাইবার বা তন্তু, যেটা পরবর্তীতে কি হয়? প্রাথমিক প্রাচীর তৈরি করে। যেটা পরবর্তীতে কি তৈরি করে? প্রাথমিক প্রাচীর তৈরি করে। তোমাদেরকে আমি প্রাথমিক প্রাচীর দেখেছি না? সো মনে রাখবা, অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে ফাইনালি ফাইবার তৈরি করছে, মানে তন্তু গঠন করছে। এই ফাইবারগুলাই পরবর্তীতে কি তৈরি করে? প্রাথমিক প্রাচীর। এটা হচ্ছে তোমরা অবশ্যই সিরিয়ালি মনে রাখবা যে কীভাবে কোষ প্রাচীরের যে সূক্ষ্ম গঠনটা হয়। এটা এমসিকিউতে অনেকে আসে, সৃজনশীলও আসতে পারে। প্রথমে অসংখ্য গ্লুকোজ মিলে সেলুলোজ হয়, সেলুলোজ মিলে সেলুলোজ চেইন হয়। 100টা সেলুলোজ চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি হয়। 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল হয়। 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল হয়। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে ফাইবার হয়। তারপর অনেকগুলো ফাইবার মিলে কি হয়? প্রাথমিক প্রাচীর হয়। তো এভাবেই নর্মালি আমাদের যে সেল ওয়ালের যে প্রাচীরগুলো আছে, এভাবেই মূলত প্রাচীরগুলো তৈরি হয়। এখন এই সিরিয়ালটা অনেকে মনে রাখতে পারে না। তো এই সিরিয়ালটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক তোমাদেরকে বলতে পারি। কীভাবে সিরিয়ালটা তোমরা মনে রাখতে পারো। সিরিয়ালটা এভাবে মনে রাখবা যে সস্তা তো চিনো। সস্তাকে চিনলে ক্রিস্টমাস মিলে। সস্তাকে চিনলে ক্রিস্টমাস মিলে।
তো সস্তা দিয়ে আমরা কি মনে রাখবো? সেলুলোস। চিনলে দিয়ে কি মনে রাখবো? চিনলে দিয়ে কি মনে রাখবো? চেইন। চিনলের চ দিয়ে কি মনে রাখবো? চেইন। কি চেইন? সেলুলোস চেইন। কি চেইন? সেলুলোস চেইন। তাহলে দেখো তো অনেকগুলো সেলুলোস মিলে কি তৈরি করছিল? সেলুলোস চেইন। ঠিক আছে। ক্রিসমাস দিয়ে কি মনে রাখবো? একটু মনোযোগ দাও। ক্রিসমাস দিয়ে কি মনে রাখবো? ক্রিস দিয়ে হচ্ছে ক্রিস্টালাইন। ক্রিস দিয়ে হচ্ছে কি? ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন। আর ম দিয়ে হচ্ছে কি? মাস দিয়ে হচ্ছে মাইসেলি। তাহলে এটার নাম কি? ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে তোমরা জানো অনেকগুলো সেলুলোস চেইন মিলে কি তৈরি করে? ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। এখন মিলে দিয়ে কি? মিলে দিয়ে দুইটা জিনিস মনে রাখতে পারবা। প্রথমে আসবে কি? মিলে দিয়ে মাইক্রোফাইব্রিল। মিলের ম দিয়ে কি? মাইক্রোফাইব্রিল। তোমরা জানো আগে ছোটটা আসে তারপর বড়টা আসে। ছোটটা আসে বিদায়ী মাইক্রোফাইব্রিল, তারপর বড়টা কি? বড়টা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। তাহলে দেখো অনেকগুলো ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল, অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে। তারপর ম্যাক্রোফাইব্রিল মিলে কি তৈরি করে এটা তো তোমরা জানোই, কারণ ম্যাক্রোফাইব্রিলের পর সরাসরি চলে আসবে কি? ফাইবার। ফাইবারের পর চলে আসবে কি? প্রাথমিক প্রাচীর। তাহলে এটাই হচ্ছে তোমার কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের মনে রাখার ওয়ে। সস্তাকে চিনলে ক্রিসমাস মিলে সেলুলোস চেইন, ক্রিস্টালাইন মাইসেলি, ম দিয়ে মাইক্রোফাইব্রিল, ম দিয়ে ম্যাক্রোফাইব্রিল, তারপর তো ফাইবারই আসবে। ফাইবারের পর প্রাথমিক প্রাচীর। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে বলে দাও। তো কমেন্টে বলে দাও এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। কোষ প্রাচীর শেষ। তোমরা বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? কোষ প্রাচীর শেষ। বুঝতে পারছো ভাইয়া? দেখো দেখো পড়া এখনো বাকি, মাত্র 1 ঘন্টাও হয়নি। তোমরা বলতে ক্লাস শেষ করে দিতে। ফাঁকিবাজ সব। ফাঁকিবাজ চিনো? ফাঁকিবাজ সব দেখতেছি। এখন যেহেতু কোষ প্রাচীর শিখছো, সবসময় আমরা সিরিয়ালি শিখবো। সিরিয়াল মানে কি? কোষ প্রাচীরের পর কোষের বাকি যে অংশ থাকে এটাকে বলে প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরের পর কোষের যে বাকি অংশ থাকে এটাকে বলে প্রোটোপ্লাস্ট, নট প্রোটোপ্লাজম। কারণ প্রোটোপ্লাস্ট মানে হচ্ছে সজীব নির্জীব দোনোটা থাকে। একটু আগে আমি বারবার প্লাস্ট শব্দটা তোমাদেরকে বুঝাইছি। প্লাস্ট মানে কি? প্লাস্ট মানে হচ্ছে সজীব নির্জীব দোনোটা। আর যখন আমি প্লাজম বলবো তখন শুধুমাত্র এটা বুঝাবে, প্লাজম যেহেতু আছে প্লাজম দিয়ে বুঝাবে শুধুমাত্র এটা সজীব। প্রোটোপ্লাজমটা সজীব, কারণ প্লাজম মানে হচ্ছে লিভিং থিংস মানে সজীব, আর আর বাকিটা হচ্ছে নির্জীব। নির্জীব বস্তু নিয়ে তো আমরা আলোচনা করছি, 3 ধরনের ছিল: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। এগুলো আমরা গত ক্লাসে পড়ে ফেলছি। প্রোটোপ্লাজমটাই হচ্ছে এই সজীব, আর এটা হচ্ছে নির্জীব। তাহলে প্লাস শব্দটা মানে কি? প্লাস শব্দটা মানে হচ্ছে সজীব প্লাস নির্জীব। এই দেখো সজীব হচ্ছে প্রোটোপ্লাজম, আর নির্জীব বস্তু আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ, বর্জিত পদার্থ, আর এটা হচ্ছে কি নিঃসরিত পদার্থ। এগুলো পড়ে ফেলছি। তা আমরা সজীব পদার্থ নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই যে প্লাজম শব্দটার অর্থই হচ্ছে লিভিং থিংস মানে সজীব। দ্যাট মিনস একটা কোষের একমাত্র জীবিত জিনিস হচ্ছে প্রোটোপ্লাজম, আর সবগুলো হচ্ছে নির্জীব। এই জন্য এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌতভিত্তি। এটা পরীক্ষায় আসে যে প্রোটোপ্লাজমকে কি বলে? জীবনের ভৌতভিত্তি বলে। এটাকে জীবনের ভৌতভিত্তি বলে। একমাত্র প্রোটোপ্লাজমটাই হচ্ছে জীবিত উপাদান, বাকি একটা কোষে যা যা আছে সবগুলো হচ্ছে নির্জীব উপাদান। এগুলো থাকলে কিন্তু হবে না, এই প্রোটোপ্লাজমটা থাকতে হবে। প্রোটোপ্লাজম থাকলে কোষ জীবিত, প্রোটোপ্লাজম না থাকলে কোষ মৃত। কোনো একটা কোষ তুমি মৃত কখন বলবা? যদি প্রোটোপ্লাজম জীবিত না থাকে।
সরি প্রোটোপ্লাজম থাকে। আর প্রোটোপ্লাজম না থাকলে বলবা জীবিত না, মানে হচ্ছে মৃত। সো তোমাকে বুঝতে হবে প্রোটোপ্লাজমটার ভূমিকা মারাত্মক। এটাকে জীবনের ভৌতভিত্তি বলে কেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবা। এটি হচ্ছে কোষের, এটা পরীক্ষা আমি মুখে বলে দিচ্ছি, এটা পরীক্ষায় আসলে কীভাবে লিখবা যে এটি হচ্ছে কোষের একমাত্র সজীব উপাদান। এটি হচ্ছে কোষের একমাত্র সজীব উপাদান। তাহলে আমি তাও একটু লিখে দিচ্ছি এটাকে কেন বলে, লিখো এটা হচ্ছে সজীব উপাদান, এটাই হচ্ছে সজীব উপাদান। তো সজীব উপাদান মানে জীবন আছে। এবং খেয়াল করবে এতে আছে 70 থেকে 90% পানি, এতে আছে 70 থেকে 90% পানি। আর তোমরা জানো পানি না থাকলে তো ভাই জীবন নাই, পানির অপর নাম জীবন। পানি তো থাকতেই হবে। পানি ছাড়া একটা কোষের বিভিন্ন যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো হবে না। সো পানি কিন্তু থাকবে, পানি কিন্তু থাকতে হবে। সো দেখো সজীব উপাদান 90 থেকে 70 থেকে 90% পানিই থাকে হচ্ছে প্রোটোপ্লাজমে। সো পানির অপর নাম আবার জীবন। তাই এটাকে আমরা জীবনের ভৌতভিত্তি কী করতে পারবো, বলতে পারবো। আশা করি বুঝতে পারছো কেন প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে। সো প্রোটোপ্লাজমটা দেখতে কী রকম, প্রোটোপ্লাজমটা হচ্ছে দেখতে হচ্ছে স্বচ্ছ, অনেকে এটাকে অর্ধস্বচ্ছ বলে, তাও কারেক্ট। স্বচ্ছ বলতে পারবা, অর্ধস্বচ্ছ বলতে পারবা। প্রোটোপ্লাজমটা দেখতে হচ্ছে আঠালো টাইপসের। তারপর জেলির মতো বলতে পারবা, জেলির ন্যায় অর্ধ তরল, মানে তরলও না কঠিনও না, মাঝামাঝি। অর্ধ তরল মানে হচ্ছে তরলও না কঠিনও না, মাঝামাঝি। এবং কলয়েডাল ধর্মী মানে কি, যেগুলো পানিতে ওই অনেকটা টাইপসের আর কি, যেরকম সমুদ্রে বরফ ভেসে থাকে অনেকটা এরকম। কলয়েড মানে এটাই, মানে ভেসে থাকা উপাদান। সো স্বচ্ছ, আঠালো, জেলিনে, অর্ধতরল, কলয়েডাল ধর্মী, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। আর এটা হচ্ছে কোষ প্রাচীরের পরের অংশ যেটা ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। আচ্ছা, এখন দেখো এই যে প্রোটোপ্লাজমের নাম কিন্তু আগে প্রোটোপ্লাজম ছিল না। যেমন এটারও নাম, মানে এই যে জেলির মতো যেটা দেখতেছো, এটার নাম কিন্তু আগে প্রোটোপ্লাজম ছিল না। তোমার 1835 সালে, একটু মনোযোগ দাও, 1835 সালে যে ফেলিক্স আছে একজন বিজ্ঞানী, ফেলিক্স, এটার নাম দিছিল সারকোট। দেখো এটার নাম প্রোটোপ্লাজম দেয় নাই, এটার নাম দিছিল কি সারকোট মানে শব্দটা হচ্ছে জেলির মতো থকথকে। সারকোট শব্দটার মানে হচ্ছে জেলির মতো থকথকে। একটু মনোযোগ দাও, সারকোট শব্দটার মানে হচ্ছে জেলির মতো থকথকে। তাহলে প্রোটোপ্লাজমের আগের নাম কি ছিল, সারকোট। পরবর্তীতে 1840 সালে বিজ্ঞানী পারকিনজে এটার নাম চেঞ্জ করে দেয়। এটার নাম চেঞ্জ করে কি দেয়, এটার নাম চেঞ্জ করে দেয় প্রোটোপ্লাজম। সো প্রোটো শব্দটা অর্থ হচ্ছে আদি মানে হচ্ছে প্রথম। আর প্লাজম শব্দটা আসছে প্লাজমা থেকে আসছে। আর প্লাজমা মানে হচ্ছে লিভিং থিংস। এই যে তোমরা আমাকে বলো তো প্রোটোপ্লাজম সজীব বস্তু না, তো সজীব বস্তু মানে হচ্ছে প্লাজমা মানে হচ্ছে লিভিং থিংস। তাহলে পারকিনজে এটার নাম কি দিছে, এটার নাম দিছে প্রোটোপ্লাজম। বর্তমানে আমরা সবাই এটাকে সারকোট বলি না, আমরা এটা বর্তমানে বলি প্রোটোপ্লাজম। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এটা লিখো, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, জীবনের ভৌতভিত্তি কাকে বলে। আর এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো প্রোটোপ্লাজমের একটা জিনিস তোমাদেরকে অবশ্যই জানতে হবে, যেটাও ইয়াতে আসবে, বহু নির্বাচনী এবং ইয়াতে আসবে জ্ঞানমূলক প্রশ্নে। সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজম কিন্তু আমি বলছি কিন্তু অর্ধ তরল পদার্থ, মানে তরল পদার্থ কিন্তু স্রোত আছে, চলাচল করতে পারে। সমুদ্রের যেরকম স্রোত আছে তরল পদার্থ, সো তরল পদার্থ একটা স্রোত আছে। যেহেতু প্রোটোপ্লাজম তরল পদার্থ, তাহলে এটারও কিন্তু একটা স্রোত আছে, এটা চলতে পারে। তো প্রোটোপ্লাজমের চলন তাহলে থাকবে অবশ্যই, এটা কোনো স্থির বস্তু না। স্থির বস্তু হলে কিন্তু আমরা বলতাম যে এটা কোনো চলন নেই। এখন প্রোটোপ্লাজমের এই যে চলন, এটা দুই ধরনের, একটু মনোযোগ দিবা। এটা একটা কোষ, উদ্ভিদ কোষ। এটা একটা উদ্ভিদ কোষ। এটার বাইরে একটা কোষ প্রাচীর আছে, এটার বাইরেও কিন্তু একটা কি আছে, কোষ প্রাচীর আছে। এটা হচ্ছে কি কোষ প্রাচীর। আর এই ভিতরের অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই উদ্ভিদ কোষের
ভিতরে এরকম কি থাকে দেখো, এভাবে একটা বড় বড় কোষ গহ্বর থাকে। তোমরা জানো যে মাঝখানে এরকম একটা বড় কোষ গহ্বর থাকে, একটা বড় কোষ গহ্বর আছে। এখন আশেপাশে থেকে এখানে কি প্রোটোপ্লাজম, খেয়াল করবা। সো প্রোটোপ্লাজমে একটা চলন ঘটবে। এখন চলনটা দেখো, চলনটা যদি শুধুমাত্র একটা বড় গহ্বরকে কেন্দ্র করে হয়, শুধুমাত্র একটা বড় গহ্বর, দেখো এটা মাত্র একটা বড় গহ্বর, এই একটা বড় বড় গহ্বরকে কেন্দ্র করে যদি প্রোটোপ্লাজমটা এভাবে একটা নির্দিষ্ট দিকে কোষ প্রাচীরের চারপাশে ঘুরতে থাকে, খেয়াল করবা এটা হচ্ছে একটা বড় গহ্বর, মাত্র একটা গহ্বর। এই একটা বড় গহ্বরকে কেন্দ্র করে যদি প্রোটোপ্লাজমটা এভাবে একটা নির্দিষ্ট দিকে কোষ প্রাচীরের পাশে এভাবে ঘুরতে থাকে, এটা এটা এক ধরনের চলন। তাহলে আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলনটা। এই দেখো একটা নির্দিষ্ট দিকে এভাবে ঘুরতে থাকে কোষ প্রাচীর বড় গহ্বরকে কেন্দ্র করে। কয়টা? একটা বড় গহ্বরকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দিকে। যেমন দিকটা আমি দেখাচ্ছি, এই দিকে চলতে থাকে, এভাবে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট দিকে, একটা বড় গহ্বরকে কেন্দ্র করে। তখন যেহেতু একদিকে ঘুরতেছে, এটাকে বলা হয় একমুখী আবর্তন। এটাকে বলা হয় একমুখী। কেন একমুখী? কেন একটা বড় গহ্বরকে কেন্দ্র করে একদিকে ঘুরতেছে, একদিকে বিরাই একমুখী। এটার এক্সাম্পল মনে রাখবা, এটার এক্সাম্পল হচ্ছে পাতাঝাজি উদ্ভিদ। এটা পরীক্ষায় আসবে একমুখী আবর্তন কাকে বলে, বা একমুখী সাইক্লোসিস কাকে বলে। তুমি কি লিখবা? যে সকল উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজম একটি বড় গহ্বরকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিকে ঘুরে, দেখো কথাটা ফোকাস, একটি বড় গহ্বরকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিকে, একটি দিক যেহেতু একমুখী, এটাকে বলে একমুখী আবর্তন। মুখস্থ করতে হবে না। কিছু আছে এরকম বড় কোষ গহ্বর না, এরকম কিছু এরকম ছোট কোষ গহ্বর থাকে। এটা একটা ছোট কোষ গহ্বর, এটা একটা ছোট কোষ গহ্বর, অনেকগুলো গহ্বর, একটা না। তো অনেকগুলো ছোট গহ্বরকে কেন্দ্র করে এভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে। এদিক দিয়ে প্রোটোপ্লাজমটা ঘুরতে থাকে, এই গহ্বরকে কেন্দ্র করে, এদিক দিয়ে ঘুরতে থাকে। দেখো আমি ডিরেকশন দেখাচ্ছি বিভিন্ন দিকে। যেমন এটা ধরো এদিক দিয়ে ঘুরতেছে, এটা এদিক দিয়ে ঘুরতেছে, এই যে এটা এভাবে ঘুরতেছে ডান পাশে, এটাকে আমি কি বলি, এটা ডান পাশ বলি, এটা হচ্ছে রাইট সাইড, দিস ইজ রাইট সাইড, ওকে। আর এটা ঘুরতেছে লেফট সাইডে, লেফট সাইড বলতে কি এরকম, এটাকে আমি বললাম লেফট সাইড। তাহলে এই গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমটা রাইট সাইডে ঘুরতেছে, আর এই গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমটা লেফট সাইডে ঘুরতেছে। যেহেতু বহু গহ্বরকে কেন্দ্র করে বহু দিকে ঘুরতেছে, তাই এটাকে বলা হয় বহুমুখী আবর্তন। দেখো নাম দেখে ঢঙ্গা বলা যাবে। বহুমুখী কেন বলতেছে? বহু গহ্বরকে কেন্দ্র করে বহু দিকে ঘুরতেছে, বিভিন্ন দিকে ঘুরতেছে। এটার এক্সাম্পল মনে রাখবা, একটা উদ্ভিদ হচ্ছে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রেডেসক্যানচিয়া উদ্ভিদ। এটা হচ্ছে TRADSCANTIA, এটা সাইন্টিফিক নেম। আর এটা একটা প্লান্ট, এটা একটা উদ্ভিদ। এই প্রোটোপ্লাজমের চলন কাকে বলে শিখবা, একমুখী আবর্তন কাকে বলে উইথ এক্সাম্পল শিখবা, বহুমুখী আবর্তন কাকে বলে উইথ এক্সাম্পল শিখবা। এগুলো কিন্তু MCQ এবং ইয়াতে আসবে। কোথায় আসবে সেটা হচ্ছে বহু নির্বাচনীতে। এটাই হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। দেখো আমি যদি তোমাদেরকে বলি, আমরা তো ভাইয়া প্রোটোপ্লাজম নিয়ে পড়াচ্ছি, এই যে প্রোটোপ্লাজমের কথা যে ভাইয়া বলতেছি, এই প্রোটোপ্লাজমটা কিন্তু মূলত তিনটা অংশ। এটা আমি গত ক্লাসেই দেখাইছি, তাও আবার বলতেছি। প্রথম অংশটা হচ্ছে কোষঝিল্লি, দ্বিতীয় অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, তৃতীয় অংশটা হচ্ছে নিউক্লিয়াস। অনেকে কিন্তু প্রোটোপ্লাজমকে ইন্ডিকেট করতে পারে না। তুমি প্রোটোপ্লাজমকে কিভাবে ইন্ডিকেট করবা? কোষঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয়াস পর্যন্ত অংশ পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম। মানে সাইটোপ্লাজমও থাকবে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা অংশ মিলেই হচ্ছে একটা প্রোটোপ্লাজম। তাহলে আমরা যখন প্রোটোপ্লাজম শিখবো, তার মানে আমাকে আগে কোষঝিল্লি শিখতে হবে, কোষঝিল্লি জানতে হবে, সাইটোপ্লাজম জানতে হবে, তারপর নিউক্লিয়াস সম্বন্ধে জানতে হবে। তো আমরা এখন এই যে কোষঝিল্লি আছে, কোষঝিল্লি সম্বন্ধে জানার চেষ্টা করব। এই কোষঝিল্লি টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি মারাত্মক গুরুত্বপূর্ণ। তা আমরা প্রোটোপ্লাজমের যে অংশ এখন, সেটা হচ্ছে কোষঝিল্লি সম্বন্ধে জানবো। খুবই ইম্পর্টেন্ট কোষঝিল্লি, একটু মনোযোগ দাও। কোষঝিল্লি,
মজার ব্যাপার হচ্ছে এই কোষঝিল্লির অনেকগুলো নাম আছে, তোমরা নামগুলো একটু লিখো। প্রথমে দেখো ইংরেজি করব আমরা, ইংরেজি কোষকে ইংরেজিতে বলে সেল, ঝিল্লিকে ইংরেজিতে বলে মেমব্রেন, তো এটাকে আমরা ইংরেজিতে সেল মেমব্রেন বলতে পারি। আবার দেখো কোষঝিল্লি কিন্তু একটা সজীব উপাদান, সজীব উপাদান মানে হচ্ছে কি প্লাজমা, তো আমি এখানে লিখতেছি কোষঝিল্লি কিন্তু সজীব, সজীব মানে হচ্ছে কি প্লাজমা, প্লাজমা মানে কি সজীব, এটা কিন্তু একটা সজীব উপাদান, প্রোটোপ্লাজমের অংশ না। তুমি আমাকে বলো প্রোটোপ্লাজম যদি সজীব হয়, কোষঝিল্লি যেহেতু প্রোটোপ্লাজমের অংশ, তাহলে কোষঝিল্লিও সজীব হবে না? অনেকে এটাকে নির্জীব বলবে, নো, প্রোটোপ্লাজমের অংশ এটা, তুমি কেন নির্জীব বলবা? প্লাজমা এটাকে বলে মেমব্রেন, এটাই হচ্ছে সর্বপ্রথম নামকরণ করছে প্লাজমা মেমব্রেন, এটাই এই সর্বপ্রথম এটার নাম করছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কার্ল নাগেলি, কার্ল নাগেলি এটি সর্বপ্রথম নামকরণ করেন, সর্বপ্রথম কোষঝিল্লিটাকে নামকরণ করেন প্লাজমা মেমব্রেন হিসেবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। কার্ল নাগেলি সর্বপ্রথম প্লাজমা মেমব্রেনকে, কোষঝিল্লিকে প্লাজমা মেমব্রেন হিসেবে নামকরণ করেন। তারপর এটাকে চাইলে আরও অনেকভাবে আমরা রাখতে পারি। দেখো কোষকে কিন্তু ইংরেজিতে মানে আমরা আরও অনেক নামে ডাকি, যেমন তোমরা জানো যে কোষকে আমরা সাইটো বলি, সাইটো, তাই এটাকে কিন্তু অনেকে কিন্তু এটাকে সাইটো মেমব্রেনও বলে। দেখো সাইট শব্দটা আমরা যেখানে পাই সেটাকে কোষ বলি না, যেমন মনোসাইট, ফ্যাগোসাইট, লিম্ফোসাইট, সাইট মানে কোষ, তো কোষের ঝিল্লি মানেই তো সাইটো মেমব্রেন। তারপর অনেকে এটাকে বায়ো মেমব্রেন বলে, বায়ো মেমব্রেন। এখন বায়ো মানে কি? জীব বা সজীব বস্তু, তো এটা তো সজীব বস্তু, তো অনেকে এটাকে কি বলে? বায়ো মেমব্রেন বলে। আর কি কি বলে? আচ্ছা অনেকে আবার কি বলে? প্লাজমা লেমা বলে, এটার অনেক নাম, প্লাজমা লেমা, প্লাজমা লেমা, অনেকে এটাকে কি রাখে? প্লাজমা লেমা রাখে। এই নামগুলো হচ্ছে কিছু অল্টারনেটিভ নাম। কোষঝিল্লি, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, কার্ল নাগেলি সর্বপ্রথম কোষঝিল্লিকে নামকরণ করেন প্লাজমা মেমব্রেন হিসেবে। সাইটো মেমব্রেন, কারণ সাইটো মানে হচ্ছে কোষ, মেমব্রেন মানে ঝিল্লি, বায়ো মানে হচ্ছে সজীব উপাদান, মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি, প্লাজমা লেমা, প্লাজমা লেমা, তো অনেকগুলো নাম আছে। এই যে এটা হচ্ছে কোষঝিল্লির নাম। এখন দেখো কোষঝিল্লির যদি আমি আঁকি, আমি যদি কোষঝিল্লি আঁকি তাহলে আমি কোষঝিল্লির বিভিন্ন পজিশন তোমাদেরকে দেখাতে পারি, মানে এই কোষঝিল্লির বিভিন্ন অবস্থা তোমাদেরকে দেখাতে পারি। যেমন আমি যখন একটা কোষ আঁকবো, ঝিল্লি আঁকবো, তোমরা জানো কোষঝিল্লি প্রাণী কোষের ঝিল্লি আঁকছিলে এভাবে। দেখো আমি একটা কোষঝিল্লিকে কীরকম করি বলতেছি, দেখো আমি এভাবে কোষঝিল্লিকে এরকম করলাম, আবার এই কোষঝিল্লিকে এরকম করলাম। তুমি দেখো এই যে এটা হচ্ছে আমাদের কোষঝিল্লি, একটু খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের কোষঝিল্লি। এই কোষঝিল্লিটাকে আমি প্রথমে বাইরের দিকে এভাবে বাঁকাই ফেললাম, বাইরের দিকে বের করে ফেললাম, আবার এটা ভিতরের দিকে ঢুকে ফেললাম। বাইরের দিকে যখন কোষঝিল্লি এরকম বেঁকে যাবে তখন এটার একটা নাম আছে, এটাকে বলা হয় মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই। দেখো এটা কোষঝিল্লির বাঁকানো অংশ বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা হচ্ছে কি বাইরের দিকে, আর এটা কি ভেতরের দিকে। এখন ভিলাই মানে তোমরা জানো এটা একটা ল্যাটিন ভাষা, বিলাই মানে হচ্ছে আঙ্গুল, তো দেখো আমি মনে হচ্ছে এগুলো আঙ্গুল আঁকছি, মনে হচ্ছে আমি এভাবে আমার হাতের আঙ্গুল আঁকছি, আঙ্গুলের মতো। আর মাইক্রো মানে তো জানো এই আঙ্গুলগুলো কিন্তু অনেক ছোট ছোট টাইপসের, আমাদের আঙ্গুল তো অনেক বড়, মানে খালি চোখে দেখা যায়, এগুলো তো খালি চোখে দেখতে পারো, মানে এগুলো ছোট। এখন এগুলোর কাজটা আমি বলি, নর্মালি এগুলা কোনো কিছু শোষণ করতে সাহায্য করে, শোষণ তল বৃদ্ধি করে কোষের শোষণে সাহায্য করে, কোষের শোষণে বলতে কোষের কোনো বস্তু শোষণ বা কোনো পুষ্টি উপাদান, এটা কোনো বস্তু লিখো, কোষের কোনো বস্তুর শোষণে সাহায্য করে, কোষের কোনো বস্তুর শোষণে সাহায্য করে। আর এই ভিতরের দিকে যেটা ঢুকছে এটার নাম কি দেখো, এটার নাম হচ্ছে পিনোসাইটিক ফুসকা, এটার নাম হচ্ছে পিনোসাইটিক ফোস্কা। তোমরা জানো ফোস্কা মানে কি, মানে একটা অংশ, একটা গোল টাইপসের একটা অংশ, বাট পিনো শব্দটা তোমাকে জানতে হবে। পিনো মানে হচ্ছে তরল, পিনো মানে হচ্ছে তরল, সাইটিক মানে হচ্ছে কোষ। তার মানে অ্যাকচুয়ালি কোষ ঝিল্লিটা যখন এভাবে ভিতরের দিকে ঢুকে যায় তখন এটাকে বলা হয় পিনোসাইটিক ফুসকা। কেন বলি?
কারণ এটা দ্বারা কোষ তরল বক্ষণ করে, তরল পদার্থ বক্ষণ করে। এটার সাহায্যে আমাদের যে কোষ, ধরো আমাদের কোষের তরল পদার্থ খেতে হবে বা তরল পদার্থ লাগবে এখানে, তো এই কী করবে, বাইরের থেকে তরল পদার্থ এই ঝিল্লির এই দিক দিয়ে একটা গ্যাপ তৈরি করবে, এই দেখো এই দিক দিয়ে একটা গ্যাপ তৈরি করবে, ফলে এটার ভিতর দিয়ে যখন এভাবে পানি ঢুকবে, এভাবে যখন ভিতরে পানি ঢুকবে তখন এটা এভাবে ফুলে যাবে, ফুলে গিয়ে ফোসকা হয়ে যাবে। এই দেখো এদিক দিয়ে পানি ঢুকতেছে, এই ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, যখন এটা ভিতরে ঢুকবে এভাবে ফুলে যাবে না, কারণ পানির ফোঁটা তো ফুলানো অংশ, ফলে এটা এভাবে ফুলে যায়, তখন ফোসকা আকারে ধারণ করে। এভাবে অ্যাকচুয়ালি তোমার কোষ ঝিল্লির মাধ্যমে পানি খায়, তরল পদার্থ ভক্ষণ করে। এগুলো হচ্ছে কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। তারপর দেখো আরও কোষ ঝিল্লির অনেক অবস্থা আছে, যেমন আমি একটা বলি কোষ ঝিল্লির আরও অবস্থা তোমাদেরকে। যেমন দেখো একটা অবস্থা হচ্ছে এরকম, তোমরা অ্যামিবার কোষ ঝিল্লি দেখছো? আমি যদি এভাবে একটা অ্যামিবা আঁকি, এটা হচ্ছে তোমার অ্যামিবা, বা এটাকে আমি বলতে পারি ফেগোসাইট, মনোসাইট, তারপর নিউট্রোফিল, এদের কথা বলতে পারি। এরা দেখবা ধরো এখানে একটা খাবার আছে, এটা হচ্ছে একটা কি খাবার, এই খাবারকে খাওয়ার জন্য তারা কি করবে, তাদের শেপ চেঞ্জ করবে। এটা হচ্ছে কোষ ঝিল্লি, এই দেখো এটা হচ্ছে কি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি শেপ চেঞ্জ করবে, এটাকে চারদিক দিয়ে এভাবে ঘিরে ফেলবে। এই দেখো কোষ ঝিল্লি শেপটা চেঞ্জ করছে, শেপ চেঞ্জ করে এটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলবে, এবার গিলে ফেলবে। দেখো এটাকে এভাবে চারদিক দিয়ে ঘিরে ফেলে এবার ভিতরে ঢুকে ফেলবে। দেখো ভিতরে যখন ঢুকে ফেলবে তখন কিরকম হয়ে যাবে, দেখো এই খাবারটারে দেখো ভিতরে ঢুকে ফেলবে। এটা খাবার ছিল না এতক্ষণ ধরে, খাবারটা এখানে ছিল না, এই খাবারটা এবার এখানে ঢুকে যাবে। এবং যেহেতু কোষ ঝিল্লি ঢুকেছে ভিতরে, তখন এভাবে কোষ ঝিল্লি এভাবে চারিদিক দিয়ে এভাবে ঢুকে ফেলবে খাবারটাকে, এভাবে চারদিক দিকে ঢুকে ফেলবে। এ দেখো কোষ ঝিল্লির ভিতরেই কিন্তু খাবারটা আছে। এখন এই অবস্থাকে এটা বলা হয় ফেগোসাইটিক ভেসিকল, এটাকে বলা হয় ফেগোসাইটিক ভেসিকল। অনেকে বলবে ফোস্কার ভেসিকল কি একই, আমি বলবো হ্যাঁ একই বলতে পারো, ফোস্কা সেম। ভেসিকল মানে হচ্ছে ভ্যাসেল থেকে আসছে, মানে ভ্যাসেল মানে হচ্ছে পাত্রতে কোনো কিছু রাখো না, তো ভেসিকল মানে হচ্ছে ভেসিকলের ভিতরে কোনো কিছু থাকে আর কি, পাত্র টাইপসের। তো ফ্যাগোসাইটিক কেন বলতেছে, ফ্যাগোসাইটিক ভেসিকল কেন বলতেছে, কারণ হচ্ছে দেখো এই কোষ ঝিল্লি তার শেপ চেঞ্জ করে খাবারটার ভিতরে ঢুকেছে, ফলে এই কোষ ঝিল্লিটাই কিন্তু এভাবে খাবারটার স্টিল তার ভিতরে রাখছে, কোষের ভিতরে রাখছে, ঝিল্লি আকারে রাখছে। এটাকে বলা হয় ফেগোসাইটিক। ফেগো শব্দটা আসছে ফেগাস থেকে, ফ্যাজিন থেকে। ফ্যাজিন মানে হচ্ছে খাওয়া, এটা তো খাইছে, খাবারটা খাইছে না। ফ্যাজিন মানে হচ্ছে কি খাওয়া, সাইটিক মানে হচ্ছে কোষ, সাইট থেকে আসছে কোষ, তাহলে মানে হচ্ছে এটা বুঝতে হচ্ছে খাবারটা খাইছে আর কি। তো এটা কোষ ঝিল্লিটা তো শেপ চেঞ্জ করেই কিন্তু পরবর্তীতে এই কোষ ঝিল্লি এভাবে চারদিক দিয়ে খাবারটাকে ঘিরে ফেলছে। আরেকটা দেখবা তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে ড্যাসমোসোম। কোষ ঝিল্লি আরেকটা অবস্থা আছে, সেটা হচ্ছে কি ড্যাসমোসোম। তো অনেকে এটা মানে বুঝেন, আমি বলি ড্যাসমো মানে কি। ড্যাসমো শব্দটার অর্থ হচ্ছে সংযোগ, আর সোম শব্দটা আসছে সোমা থেকে। সোমা মানে হচ্ছে বডি, তার মানে ড্যাসমোসোম মানে বোঝাচ্ছে হচ্ছে সংযোগকারী বডি। কিরকম, এটা একটা কোষ, এটা নিউক্লিয়াস, এটা একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন প্রতিটা কোষের এগুলো কি, এগুলো তো বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা কোষ ঝিল্লি, এটাও কোষ ঝিল্লি। ওকে, এখন এই কোষ ঝিল্লির সাথে এই কোষের সাথে এই কোষ একটা সংযোগ স্থাপন হবে এই ড্যাসমোসোমের মাধ্যমে। কিভাবে, এই যে কোষের যে কোষ ঝিল্লি আছে, এই কোষের যে কোষ ঝিল্লিগুলো আছে, এই কোষ ঝিল্লিতে কিছু তন্তু বের হয়, অসংখ্য এরকম তন্তু বের হয়, এরকম তন্তু বের হয়, এরকম তন্তু বের হয়। এই দেখো এরকম তন্তু বের হয়। অনেকটা আমরা যখন স্পিন্ডল ফাইবার দেখি, ওই স্পিন্ডল ফাইবারের মতোই এরকম তন্তু বের হয়। এই তন্তুগুলোকে বলা হয় টনোফাইব্রিল তন্তু, এগুলোকে বলা হয় টনোফাইব্রিল। টনো মানে কি, ফাইব্রিল মানে কি বলি সুতা, টনো মানে হচ্ছে টান,
টানযুক্ত সুতা, মানে হচ্ছে এখানে এভাবে কিছুভাবে সুতা তৈরি হয়, সুতাগুলো এভাবে টানা টানাভাবে থাকে যাতে একটা সংযোগ হয়। মানে যেমন দেখো এই সুতাগুলো এভাবে একে অপরের সাথে এভাবে লেগে যাবে, এভাবে একে অপরের সাথে লেগে গিয়ে এই কোষের সাথে এই কোষের একটা সংযোগ স্থাপন করবে। দেখো এই যে সংযোগ, এই কোষের সাথে এই কোষের সাথে এই কোষের একটা সংযোগ স্থাপন করছে। কিভাবে? এই যে কোষঝিল্লিতে কি থাকে, টর্নোফাইব্রিল তন্তু থাকে, এই টর্নোফাইব্রিল তন্তুগুলা পরস্পরের সাথে যুক্ত হয়ে এভাবে একটা সংযোগ স্থাপন করে। সংযোগ স্থাপন করে বিধায় এটাকে বলতেছে ড্যাসমোসোম। আর টর্নোফাইব্রিল মানে হচ্ছে টানযুক্ত সুতা। সংযোগ স্থাপন করতে হলে সুতাগুলোতে এভাবে টান আকারে থাকতে হবে, এভাবে থাকতে হবে, তাই না? এভাবে না থাকলে কিন্তু সংযোগ হবে না। সো এটা হচ্ছে ড্যাসমোসোম। তোমরা একটু আমাকে কমেন্টে বলো, এই যে কোষঝিল্লির বিভিন্ন অবস্থাটা বলছি, 4টা অবস্থা বলছি। একটি হচ্ছে পিনোসাইটিক ফুসকা, একটি হচ্ছে মাইক্রোভিলাই, একটি হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, আর একটি হচ্ছে ড্যাসমোসোম। এই 4টা ভিন্ন অবস্থা তোমরা বুঝছো কিনা? এই 4টা ভিন্ন অবস্থা তোমরা বুঝছো কিনা? আমি ক্লাস শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কোষঝিল্লির ভৌত গঠন। আমি আজকে এতটুকু ক্লাসে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা কোষঝিল্লির ভৌত গঠন, যেটা মারাত্মক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক ব্যাটল। এটা পরীক্ষায় আসে। নেক্সট ক্লাসে আমরা এটা বেসিক এবং লজিক সহকারে বুঝাবো। তো সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে। তার আগে আমাকে বলো, এতটুকু পর্যন্ত যা যা বুঝেছি সব বুঝছো কিনা। কোনো প্রশ্ন থাকলে আমাকে তাড়াতাড়ি কমেন্টে করো, আমি কমেন্ট দেখে তোমাদের লাইভটা শেষ করে দিচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ইফতাকের মাহবুব বলতে বুঝছি, 4টে অবস্থায় বুঝছি ভাই। এখন ক্লাস শেষ তো করে দিচ্ছি ভাইয়া। আলহামদুলিল্লাহ বুঝছি বলতেছো, যেভাবে বলতেছো বুঝেছি। রেজার বলতেছো বুঝছি ভাইয়া। তাহলে মানে এই পর্যন্ত যা পড়েছি সব বুঝছো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা মারাত্মকভাবে কিন্তু তোমাদেরকে ফ্লুইড মোজাইক মডেলটা বুঝাবো, যেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু অনেকে বই পড়ে বুঝে না, কারণ অনেক লাইন আছে যেখানে লজিক নাই, বেসিক নাই। সো আমি এগুলো বলার চেষ্টা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।